বড়লোকের ছেলে ঈশান বন্ধুদের সাথে নানান সময় নানান জায়গায় ঘুরতে গিয়েছে। দেশের আনাচে কানাচে এপাশ থেকে ওপাশ অনেক জায়গাতেই ঘুরতে গিয়েছে। তবে এবারের ট্যুরটা একটু অন্যরকম। শহর থেকে দূরে গ্রামীণ পরিবেশে একটা তাঁবু টাঙিয়ে সেখানেই সবাই মিলে পিকনিকের একটা ব্যবস্থা করেছে। সবাই এবার ভেবেছে শহরের কোলাহল থেকে দূরে একটা মাঠে একটা রাত কাটাবে। সবাই মিলে অনেক রাত অবধি আড্ডা গান এগুলোই নিয়ে মেতে থাকবে। আর মাঝখানে খাওয়া দাওয়া আর রাতে বারবিকিউ পার্টির ব্যবস্থা আছে। সেজন্যই সবাই আয়োজন করছিল। ঈশান অফিসের কাজের জন্য ম্যানেজারের সাথে কথা বলছিল, কিন্তু বারবার কলটা কেটে যাচ্ছে। এখানে এসেছে পর থেকে দেখছে গ্রামের এই দিকটায় নেটওয়ার্ক তেমন পাওয়া যাচ্ছে না। দুটো সিম চেঞ্জ করেও কোনো কাজ হচ্ছে না। আশেপাশে তেমন কোনো লোকালয়ও দেখা যাচ্ছে না। তবে দূরে কিছু বাড়িঘর মাঠ পেরিয়ে দেখা যাচ্ছে। সেখানে একটা তাঁবু পেতে মাঠের মধ্যে ওরা সব ব্যবস্থা করেছে। সবে মাত্র সন্ধ্যা নেমেছে, এরই মাঝখানে এই চারদিক থেকে অন্ধকারে ঘিরে ধরেছে। মনে হচ্ছে আশেপাশে তেমন কোনো মানুষের চিহ্নটা নেই। অবশ্য এই পিকনিকের প্ল্যানটা ছিল ঈশানের বন্ধু শুভর। ও বলেছিল সব জায়গায় ঘোরাফেরা হয়ে গেছে, দেশের আনাচে কানাচে এমন কোনো জায়গা নেই যেখানে ওদের যাওয়া হয়নি। কাজের ফাঁকে ফাঁকে ঈশান বন্ধুদের নিয়ে সেখানেই ঘুরতে গেছে। কিন্তু এবারের প্ল্যানটা একটু অন্যরকম ছিল। এখানে আসার পর থেকে বাসায় যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। নেটওয়ার্কটা অনার হচ্ছে না, অনলাইনেও কোনো কথা বলা যাচ্ছে না। এসব বিষয়ে ঈশানের বেশ খানিকটা বিরক্তি লাগছে। তাই ঈশানের বন্ধু মেহেদি ওকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মেজাজ খারাপ হলে ফোনটা না ভেঙে একটু এগিয়ে যাই সামনের দিকে। ওই বড় রাস্তার উপরে গিয়ে দাঁড়া, ওখানে হয়তো নেটওয়ার্ক পেলেও পেতে পারিস। সেটাই তো, ফাঁকা রাস্তায় গেলে অবশ্য নেটওয়ার্ক পেয়েও যেতে পারিস। ঈশান বন্ধুদের কথা মতো ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে দিয়ে এগিয়ে আসতে লাগলো। কিন্তু নেট পাচ্ছে তো ছেড়ে দিচ্ছে। ঈশান পিছনে যে ওদের ফেলে এসেছে সেটাও ভুলে গেছে। ঈশান বারবার আম্মু আর বোনের নাম্বার থেকে কল আসছে, রিসিভ করতে গেলেই কানেক্টিং দেখিয়ে কেটে যাচ্ছে। এবার মেজাজটা সপ্তম আসমানে চড়ে গেল। কিছুটা এগিয়ে আসতেই মনে হলো এবার কিছুটা নেট পেয়েছে, তবে অফলাইনে কল যাচ্ছে না। আর একটু এগিয়ে আসতেই এবার বেশ খানিকটা নেটওয়ার্ক পেল। আম্মু আর বোন ফোন দিয়ে ঝালাফালা করে ফেলছে। 1 মিনিটে ওদের সাথে কথা বলার মতো পরিস্থিতি হয়নি। এবার বেশ খানিকটা দেরি করে কল করলো। ওপাশ থেকে রিসিভ করে আম্মু বেশ খানিকটা উত্তেজিত কণ্ঠে বলতে আরম্ভ করলো, কি হলো? তোমার ফোন এমন বন্ধ দেখাচ্ছে কেন? বারবার করে কল করছি, রিসিভ করছো না, তারপর বারবার করে কলটা কেটে যাচ্ছে। কি এমন ব্যস্ততা তোমার? আম্মু, আর বলো না, এমন একটা জায়গায় এসে থেমেছি যেখানে নেটওয়ার্কও ভালো মতো পাওয়া যাচ্ছে না। আগে যদি জানতাম এরকম কিছু হবে তাহলে কখনোই এখানে আসতাম না। তাহলে আর কি, চলে আসো। এখনও অনেক সময় বাকি আছে, রাত বেশি হয়নি, সবেমাত্র সন্ধানে নেমেছি। এখনই ফিরে আসো। একটা রাতেরই তো ব্যাপার, চলে আসবো কাল দুপুর দুপুর। এসব নিয়ে চিন্তা করো না, আমি ম্যানেজারের সাথে একটু কথা বলে নিই। ওকে এসব বুঝিয়ে দিলেই ও সব ঠিকঠাক করে ফেলবে। এসব ঘোরাফেরা আর এলোমেলো অগোছালোভাবে দৌড়াদৌড়িটা কবে বন্ধ হবে বলো তো? এখনও কি বাচ্চা আছো যে এদিকে ওদিকে বন্ধুদের নিয়ে এসব ঘোরাঘুরি আর রং ঢং করে বেড়াতে হবে? আমি তো আমার কাছে ঠিক মতোই করছি। আম্মু, এত করে বলছো কেন? আর এমন তো না যে আমার জন্য কোনো ক্ষতি হচ্ছে বিজনেসের। আব্বু তো বেশ ভালো করেই দেখেছে যে কাজের প্রতি আমি কত সিরিয়াস। তাছাড়া এটা তো আমার প্রথমবার নয়, এটা আমার অভ্যাস। তুমি যদি জোর করে আমাকে বিয়েও করিয়ে দাও, তারপরও দেখবে এই ঘোরাফেরাটা আমার বন্ধ হবে না। হ্যাঁ, বউকে বাসায় রেখে বন্ধুদের নিয়ে এলোমেলো ঘোরাফেরা করবে, তাতে মেয়েটার ভালো লাগবে। বিয়েটা তো করতে দাও, তারপরে এইসব নিয়ে চিন্তা করে যাবে। তাছাড়া আগে মেয়েটা আসুক, তারপরে এইসব নিয়ে ভাববো। আর আমি কি বলেছি নাকি যে বউকে রেখে বন্ধুদের সাথে ঘুরবো? এতদিন তো বন্ধুদের সময় দিয়েছি, এরপর না হয় বউয়ের সাথে সময় কাটাবো। আম্মুর সামনে এসব আজে বাজে কথা বলতে লজ্জা লাগে না? অসভ্য ছেলে একটা। তোমার আব্বু বাসায় ফিরুক, তারপর আমি তোমার বিয়ের কথা ঠিকই বলবো, দেখো। এখনই সারের মুখে আমাকে কেন ফেলতে চাইছো? কয়েকটা দিন দেরি করো না কেন, তারপর না হয়। এসব কথা আমি শুনতে চাইছি না। বোন মনে হয় কয়েকবার কল দিয়েছিল। তুমি এক কাজ করো, বোনকে একটু ফোনটা দাও, আমি ওর সাথে কথা বলি।
বোন পড়তে বসেছি। তুমি এক কাজ করো, রাতের দিকে না হয় একবার কল করো। আম্মু, নেটওয়ার্ক পাচ্ছে না তেমন। আর তুমি কি না বলছো রাতে কল করব? আমি কত দূর হেঁটে এসেছি জানো? এই এত দূর অবধি এসে শেষে আবার কল করব কি করে? তুমি ওকে বুঝিয়ে বলো, আমি কাল এসে ওর সাথে কথা বলবো। আর বোনের কি দরকার ও যেন আমাকে টেক্সট করে পাঠায়, আমি সেটা নিয়ে চলে আসবো। আম্মু কথা বলছিল, এরই মাঝখানে ম্যানেজারের নাম্বার থেকে কয়েকবার কল আসতেই ঈশান বলল, আম্মু এখন একটু রাখো তো, ম্যানেজার কী যেন বলবে। অনেকবার কল করেছে, তোমার মতো উনিও যোগাযোগ করে উঠতে পারছে না। ওর সাথে একটু কথা বলি, তারপর আবার না হয় কল করব। আম্মু কলটা কাটতেই ঈশান ম্যানেজারের সাথে কথা বলতে লাগলো। কথা বলতে বলতে এগিয়ে আসতে লাগলো। অনেকটাই এগিয়ে এসেছে, খেয়াল করেনি যে ও বন্ধুদের থেকে প্রায় 8 মাইল দূরে চলে এসেছে। কিন্তু ওরা যে ওদিকে কি করছে ঈশানের জানা নেই। কথা বলতে বলতে রাস্তা দিয়ে হেঁটে সামনের দিকে এগোচ্ছে ছেলেটা। এরই মাঝে খেয়াল করলো চারিদিক থেকে জ্যোৎস্না একদম উপচে পড়ছে। আজকে এত সুন্দর জ্যোৎস্না আলো ছড়াবে ভাবেনি। সন্ধ্যা হতেই একদম অন্ধকারে ছেয়ে গিয়েছিল, কিন্তু এখন জ্যোৎস্নার আলোয় মনে হচ্ছে চোখ শুয়ে গেছে। আর তাতেই বোঝা যাচ্ছে যে চারিপাশ থেকে জোনাকি পোকারা এলোমেলো হয়ে উঠছে। তবে সুন্দর লাগছে পরিবেশটা। মাঝে মাঝে বাতাস এসে মনটাকে শীতল করে দিচ্ছে। গ্রামীণ পরিবেশটা কোথায় এরকমই সুন্দর। ঈশান মিনিট 20 যাবৎ ম্যানেজারের সাথে কথা বলেও কথাটা শেষ করতে পারল না। এরই মাঝে কারো পায়ের শব্দ পেতেই ঈশানের মাথায় ঘুরপাক খেতে লাগলো। সন্ধ্যার পর থেকে এই অঞ্চলে একটা মানুষ পর্যন্ত দেখা যায়নি। এখন আবার কে দৌড়াদৌড়ি করছে? নিশ্চয়ই কোনো কাহিনী আছে। ফোনটা কান থেকে নামাতেই প্রথমে একটা পায়ের শব্দ হলেও কিছুক্ষণের মধ্যে আরও কিছু পায়ের শব্দ হতে লাগলো। দৌড়াদৌড়ির শব্দটা বেশ ভালো করে কানে আসছে। ঈশান ম্যানেজারকে রাখো বলে কলটা কেটে দিল। তারপর আশেপাশে ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে তাকাতেই কেউ একজন দৌড়ে আসতে লাগলো সামনের দিক থেকে। কিছু বুঝে ওঠার আগেই ঈশানের উপর যে সে এসে যেন একদম হুমড়ি খেয়ে পড়ল। আর যে এসে গায়ের উপর আছড়ে পড়েছে সে একটা মেয়ে। কারণ গায়ের উপর আছড়ে পড়তেই ঈশান বুঝতে পারল। কিন্তু যতক্ষণে টাল সামলে উঠল ততক্ষণে মেয়েটা একদম ওর বুকের সাথে মিশে গেছে। আর মেয়েটা নিজেকে সামলে নিতে ওকে ধরে ফেলেছে। মেয়েটা জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, যার জন্য কথাও বলতে পারছে না। ঈশান মেয়েটাকে ছাড়িয়ে নিল, তারপর বলতে লাগলো, এই কে আপনি? এত রাতে এখানে কি করছেন? আর এরকম দৌড়াচ্ছিলেন কেন? ওরা ওরা আমাকে মেরে ফেলবে, প্লিজ আমাকে বাঁচান, আমাকে রেখে যাবেন না দয়া করে। বুঝতে পারছি কিছু একটা হয়েছে, কিন্তু কারা আর কে আপনাকে মারতে চায়? কি হয়েছে সেটা তো বলবেন। এরকম হাঁপাচ্ছেন কেন? কি হয়েছে আমাকে বলুন। মেয়েটা কান্না করে ফেললো আর হাঁপাতে হাঁপাতে কিছু একটা বলার চেষ্টা করলে ঈশান তাকে সময় দেওয়ার চেষ্টা করলো। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই কতগুলো ছেলে এসে ওদের সামনে দাঁড়ালো। তাদের মেয়েটা ভয়ে একদম জড়সড় হয়ে গেল। ঈশান কিছু বলবে মেয়েটা তার আগে আবারও মেয়েটা ঝড়ের গতিতে ওর বুকে আছড়ে পড়ল। শক্ত করে ঈশানকে দু হাতে জড়িয়ে ধরে ফুঁপিয়ে কেঁদে উঠল। ঈশান বুঝতে পারল না ঘটনাটা কি হয়েছে। মেয়েটার মুখ দেখার মতো সৌভাগ্য হয়নি। ভালো করে এলোমেলো চুলগুলো দিয়ে মুখটা অনেকটাই আড়াল করে রেখেছিল। কিন্তু যখনই কিছু বুঝে উঠবে তার আগেই এতগুলো ছেলে এসে দাঁড়ালো। ঈশান কিছু বলার আগেই ছেলেগুলোর মধ্যে থেকে একজন বলতে লাগলো, এই তো পেয়েছি। হারামজাদি, কোথায় যাচ্ছিলি পালিয়ে? এই নিয়ে চলোকে, অনেক দূর দূর ঘুরিয়েছে, আজকে তো তোর হচ্ছে। শালি, তোর কত বড় সাহস আমার গায়ে হাত তুলিস? বস তোকে নিয়ে যেতে বলেছে আর তুই কিনা আমাদের দৌড় করিয়েছিস। ঈশান বুঝতে পারল এরা হয়তো মেয়েটাকে চেনে কিংবা অনেক আগে কিছু করছে। তাই মেয়েটার দিকে তাকানোর চেষ্টা করলো, কিন্তু মেয়েটা ওকে ছাড়লো না, উল্টো ওকে জড়িয়ে ধরে কেঁদেই যাচ্ছে। প্লিজ আমাকে বাঁচান, ওরা আমাকে মেরে ফেলবে। আপনি না থাকলে ওরা আমাকে সত্যিই মেরে ফেলবে, আমার সর্বনাশ করে ফেলবে, আমাকে রেখে যাবেন না কোথাও। এই তুই ওকে কি বাঁচাতে বলছিস রে? তুই দেখেছিস আমরা কতগুলো এসেছি, এতগুলো ছেলের সাথে ও পেরে উঠবে? এই যে খোকা, ওকে আমার হাতে তুলে দিয়ে তুই এখান থেকে ফোর। ঈশান কোনো কথা বলল না, ওদের অবস্থা দেখার চেষ্টা করলো। ছেলেগুলোকে দেখে নেশাখোর মনে হচ্ছে, তবে ওদের আকার ইঙ্গিকার অঙ্গভঙ্গি ভালো না।
দেখে মনে হচ্ছে বাজে ছেলে। ওদের কাজই হচ্ছে মেয়েদের সাথে উল্টাপাল্টা করা আর এদের সাথে জোর জবরদস্তি করা। এবার ঈশান কিছু বলছে না দেখে মেয়েটা বলতে লাগলো, প্লিজ আমাকে বাঁচান, আমাকে এখানে রাখে যাবেন না। আপনি আমাকে এখান থেকে নিয়ে চলুন। আমি কথা দিচ্ছি আমি আপনাকে কোনো ঝামেলায় ফেলবো না। আমি আপনাকে সবটা খুলে বলবো। আমি কোনো চোর ডাকাত নই। ওরা আমাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, ওদের সাথে যেতে চাইনি বলে ওরা জোর করছিল। তখনই ওই ছেলেটা আমাকে জোর করলে আমি ওকে থাপ্পড় মেরেছি, আর তারপরে ওরা আমাকে ধাওয়া করেছে। দয়া করে আপনি আমাকে এখান থেকে নিয়ে চলুন। এজন্য মামানি সেই তখন থেকে দেখছি তোমার হিরোকে অনেক নালিশ করেছো। এবার চলো আমাদের সাথে। এই মালটাকে নিয়ে আয় তো। মেয়েটার কথাতে দ্বিতীয় ছেলেটা এগিয়ে এসে যখনই মেয়েটার গায়ে হাত দিতে যাবে সাথে সাথেই ঈশানোর হাতটা ধরে ফেলল। তারপর ছেলেটার হাতটা মুচড়ে ধরে একদম ঘুরিয়ে ফেলল। সাথে সাথেই ছেলেটা ব্যথায় কুকিয়ে উঠতেই মেয়েটা অবাক হলো ওর এরকম কর্মকাণ্ডে, কারণ ছেলেগুলো চুপচাপ করে আছে দেখে এবার মেয়েটা আস্তে আস্তে ঈশানের বুক থেকে মুখ তুলল। বুঝতে পারলো ঈশান কিছু একটা ধরে রেখেছে। ঈশান মেয়েটাকে জোর করে ছাড়িয়ে নিল। তারপর মেয়েটাকে নিজের পিছনে টেনে এনে দাঁড় করিয়ে ওকে প্রোটেক্ট করে দাঁড়িয়ে বলতে আরম্ভ করলো, সেই তখন থেকে দেখছি ফুলবাল আর উল্টাপাল্টা বকে যাচ্ছিস। তোরা কি ভেবেছিস শহরের খোকা বলে তোদের সাথে পেরিয়ে উঠবো না? তোদের মতো শেয়াল কুকুর সোজা করা আমার বাঁ হাতের কাজ, আর এগুলো আমি প্রায়ই করে থাকি। তবে আজকে মনে হচ্ছে একটু এক্সট্রা খাটনি কাটতে হবে। বেশ ভালোই ফটর ফটর করছিস। এখন ওকে আমাদের হাতে দিয়ে এখান থেকে চলে যা, আর যদি না যাস তাহলে আমাদের সাথে তুইও এনজয় করতে পারিস। কথাটা বলার সাথে সাথেই ঈশান ছেলেটার হাত ছেড়ে দিয়ে ওই ছেলেটার মুখ বরাবর একটা ঘুষি বসিয়ে দিল। ছেলেটা মুখ থুবড়ে পড়ে যেতেই এবার বাকি ছেলেগুলো এগিয়ে আসলো। ঈশান বুঝতে পারলো এদের সাথে একা পেরে ওঠা যাবে না, তাই আর কি মেয়েটার দিকে তাকিয়ে ওর হাত ধরে বলতে আরম্ভ করলো। দৌড়ান। মেয়েটাও আর এক মুহূর্ত দেরি করেনি, ঈশানের কথাতে দৌড় লাগালো। রাস্তা দিয়ে মিনিট 5 দৌড়ানোর পর মনে হতে লাগলো রাস্তা দিয়ে দৌড়ে পারা যাবে না। তারপর দুজনেই রাস্তা থেকে নেমে মাঠমুখী হয়ে দৌড়তে লাগলো। দৌড়তে দৌড়তে আরও 10 মিনিট, তারপর একটা বাগান মতো পড়লো। সেটা পেরিয়ে আবারও কিছু ঘন জঙ্গলের মতো বের হতে আরম্ভ করলো, কিন্তু পিছনে এখনও যে আসছে সেটা বোঝা যাচ্ছে। এবার কি করবে সেটা ভেবে পেল না। তারপর অনেক চেষ্টার পর একটা বিশাল বড় গাছ দেখতে পেল। সেটার আড়ালে গিয়েই দুজনে দাঁড়াতেই মেয়েটা জোরে জোরে হাঁপাতে লাগলো। তখন ছেলেগুলো দৌড়ে আসতেই ঈশান বুঝতে পারলো মেয়েটা যেভাবে নিঃশ্বাস নিচ্ছে তাতে ওর নিঃশ্বাসের শব্দ ওরা টের পেয়ে যাবে। তাই আরেক মুহূর্ত দেরি না করে মেয়েটার মুখ চেপে ধরলো। সাথে সাথে মেয়েটা একদম চুপচাপ হয়ে গেল। এই মুহূর্তে ঈশান মেয়েটার অনেকটাই কাছাকাছি। এক হাতে ওর মুখ, এক হাতে মাথার পিছন চেপে ধরে নিজেও নিঃশ্বাস বন্ধ করে রেখেছে। ছেলেগুলো দৌড়ে সোজা চলে গেল। মিনিট 2 পার হতেই ঈশানের এক মুহূর্ত দেরি করলো না। ফোনের ফ্ল্যাশটা জ্বালিয়ে আবার যে রাস্তা দিয়ে এসেছিল সেখান থেকে বেরিয়ে আসলো। এবার মেয়েটা ওর পিছন পিছন আসতেই ঈশান বুঝতে পারলো ওর হাঁটতে কষ্ট হচ্ছে। তাই মেয়েটার একটা হাত ধরলো আর বলতে আরম্ভ করলো, কষ্ট হলেও এখন হাঁটতে হবে, এক মুহূর্ত দেরি করা চলবে না। ওরা যে কোনো সময় আবার এখান দিয়েই ফিরতে পারে। মেয়েটার মুখ এখনও দেখার সৌভাগ্য হয়নি ঈশানের, তবে ঈশান ওর হাত ধরে তাড়াহুড়ো করে হাঁটছে। মিনিট 15 হাঁটার পর তারপর একটা রাস্তায় উঠে আসলো, কিন্তু রাস্তাটাও বেশি দূরে যেতে পারলো না। তারপরই শেষ হয়ে গেল। মাটির কাঁচা রাস্তা দিয়ে হাঁটতে হবে। দুজন আবার সেই বাগান মতো একটা জায়গা দিয়ে হাঁটতে লাগলো। শহরের বাইরে এরকম গ্রামও থাকতে পারে ঈশানের জানা ছিল না। মেয়েটার হাঁটতে কষ্ট হচ্ছে দেখে একটা জায়গায় ধপ করে বসে পড়ল। ও চুলগুলো মুখের উপর এসে পড়তেই ঈশান বলতে আরম্ভ করলো, কি হলো বলুন তো? আমি হাঁটতে পারছি না, পা খুব ব্যথা করছে, প্লিজ একটু দাঁড়ান। এখন এখানে দাঁড়ানোর সময় নয়, আপনার জন্যই এরকম একটা জায়গায় আসতে হয়েছে, নাহলে কি বা এই ভোতরের জায়গায় আসবে? মেয়েটা এবার ফ্যাচ ফ্যাচ করে কেঁদে ফেলল। তখন ঈশান একটা ধমক দিয়ে বলল, চুপ, একদম চুপ, কোনো কথা নয়। কান্নাকাটি করলেই কি সমস্যার সমাধান হয়ে যাবে বলুন তো? আমার জন্য সবাইকে বিপদে পড়তে হয়, শেষে অচেনা একটা মেয়ের জন্য আপনিও বিপদে পড়ে গেলেন। আমি আসলেই একটা অপয়া। কী সব বাজে বাজে কথা, আর একটু হাঁটুন না,
তারপরেই মনে হয় আমরা লোকালয়ে পৌঁছে যাব। মেয়েটা উঠে দাঁড়ালো। তারপর ঈশান আবারও মেয়েটার হাত ধরে টানতে লাগলো। মেয়েটা ওর দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। নিজের দিকে তাকিয়ে না হাঁটার ফলে যেটা হলো সেটা খুবই বাজে হলো। কারণ হঠাৎ করে মেয়েটা আর্তনাদ করে উঠল। সাথে সাথে পায়ে ঈশানের হাতটা ছাড়িয়ে নিয়ে পায়ে হাত দিয়ে বসে পড়ল। ঈশান মেয়েটার দিকে ফিরতেই খেয়াল করলো ওর পাটা কেটে গেছে। একে তো পায়ের ব্যথায় হাঁটতে পারছে না, তার উপর পাটা কেটে এমনভাবে রক্ত পড়ছে। ঈশান তাড়াহুড়ো করে মেয়েটার কাছে আসলো। তারপর এসে ওর পায়ের কাছে বসে ফোনটা মুখে রেখে দুই মুখ দিয়ে চেপে ধরে পকেট থেকে একটা রুমাল বের করলো। তাড়াহুড়ো করে পাটা বেঁধে দিল। আর এবার বেশ খানিকটা বিরক্তি লাগছে, তারপরও কিছুই বলল না। এবার কি করবে সেটাই ভেবে পেল না। মেয়েটা হাঁটতেও পারছে না, এই অবস্থাতে কি করবে বুঝে উঠতে পারছে না। এদিকে মেয়েটা ফ্যাচ ফ্যাচ করে কেঁদেই চলেছে। ঈশান আর কোনো উপায় না পেয়ে হঠাৎই মেয়েটাকে পাজা কোলা করে তুলে নিল। অবাক হলো মেয়েটা, অবাকের সপ্তম পর্যায়ে পৌঁছলো। তারপর ঈশান ওকে কোলে নিয়েই হাঁটতে লাগলো। মেয়েটা গলা জড়িয়ে ধরছে না দেখেই ঈশান বলতে লাগলো, চুপচাপ গলা জড়িয়ে ধরে রাখুন। এত কান্নাকাটি করতে পারেন কি করে আপনারা? মিনিট 20 এমন করে হাঁটতে হলো। জঙ্গল বাগান অনেক দূর পেরোতে হলো। তারপর অনেকটা রাস্তা হেঁটে আসতেই এরই মাঝখানে ফোনটা বাজতে লাগলো। মনে হতে লাগলো যে বন্ধুরা হয়তো কল করেছে। কি করবে বুঝে উঠতে পারলো না। তারপরও ফোনটা রিসিভ করার মতো অবস্থাতে নেই। মেয়েটার গলা জড়িয়ে ধরে রেখেছে, হাতে দফা রফা হয়ে গেছে ঈশানের। এখন একে নামাবে কোথায়? একটু বাদেই একটা রাস্তা মতো উঠে গেছে দেখলো। তারপর খানিকটা এগিয়ে যেতেই যেন ঘটল বিপত্তি। আর যেটা ঘটলো সেটার জন্য কেউই প্রস্তুত ছিল না। কিন্তু লোকের কথার শব্দ হলো। আর তাতেই ঈশান দীর্ঘ নিঃশ্বাস ফেলে মেয়েটাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ওই দেখুন কিছু লোক আসে, ওদের সাহায্য চাইলে ঠিক আমরা রাস্তা পেয়ে যাব। মেয়েটা ঈশানকে কিছু বলার আগেই নিজেই কিছু বলার আগেই ওদের মুখের উপর এসে লাইট পড়ল। টর্চ লাইটের আলোতে দুজনকে এমন অবস্থায় দেখে রাস্তায় থাকা 2-3 জন লোক একদম হতভম্ব হয়ে গেল। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতেই ঈশান উঠে এসে ওদের সামনে দাঁড়াতেই একটা লোক বলতে লাগলো, এই কেড়ে তোরা এত রাতে এই জঙ্গলের মধ্যে কি করছিস? হ্যাঁ, আসলে আমাদের কিছু ছেলে পেলে তাড়া করেছিল, তারপরেই ওনাকে নিয়ে আসতে গিয়ে। আমাদের দেখে বোকা মনে হয়? এত রাতে এই জঙ্গলে একটা মেয়ে মানুষের সাথে কী সব অকাজ কুকাজ করছিলে, এখন বাঁচার জন্য এইসব আবল তাবল বলছিস? ওই কী ভেবেছে সেগুলো বলে পার পেয়ে যাবে? সেটাই তো দেখে তো মনে হচ্ছে শহর থেকে এসেছো। এসব এসব ফোনটি নষ্ট করার জন্য আমাদের গ্রামে ঢুকেছিস। এই ধর এদেরকে, একদম পালাতে দিবি না। পালানোর চেষ্টা করলে একদম কিন্তু লোকজন জড়ো করবো, একদম বেকরবাই করবি না বলে দিচ্ছি। কি মুশকিল, বললাম তো আমাদের ঝামেলায় পড়তে হয়েছিল। কিছু ছেলে ওনাকে তাড়া করেছিল, আমি তো ওনাকে চিনিও না, তাহলে ওকে। এখানে সত্যিটা ধরা পড়ে গেছে, এই জন্য মেয়েটাকে না চেনার ভান করছে। আমরা খুব ভালো করে বুঝতে পারছি তোমাদের মতো বদমাইশের মতলব আমরা খুব ভালো করে চেনা আছে। এই ধর দুজনে, আর ওই লোকটাকে কোল থেকে নামা। এখানে প্রেমলীলা চালানো হচ্ছে, পোস্টে নষ্ট করে আবার মেয়েটাকে খতম করে এখানে রেখে যাবি। আর কাল এসব জানাজানি হলে খুনিকে খুঁজে পাওয়া যাবে না। তুই কি ভেবেছিস আমরা কিছু জানি না আজকালকার দিনের ছেলেপেলেদের? এই ধর বেটাকে। আপনারা ভুল বুঝছেন, আসলে আমি ওনাকে চিনি না। চেনো না তাহলে ওর সাথে কি করে ফষ্টি নষ্টি করতে এসেছ? রাত বিরেতে একটা পরপুরুষের সাথে এরকম করে ঘুরে বেড়ানো হচ্ছে জঙ্গলে, আর বলছিস চেনো না? তোমাদের মতলব আমাদের খুব ভালো করেই জানা আছে। ওই ওদের মাতাব্বরের কাছে নিয়ে চল, ওদের বিচার হবে। একদম ছাড়বি না। আমাদের গ্রামে এসে সব আজে বাজে আকাশ কুকাশ করা একদম কোনো ছাড় হবে না। কি আজব পাবলিক আপনারা, আমি ওকে চিনিও না। একটা বিপদের হাত থেকে ওনাকে বাঁচালাম, আর আপনি কি না? চিনবে, খুব শীঘ্রই চিনে যাবে। মাতব্বরের কাছে নিলে তারপর দেখবে ঠিকই চিনে যাচ্ছে। মেয়েটা এবার ভয়ে কান্না করে ফেলল। ঈশান মেয়েটার দিকে তাকাতেই ওদের মধ্যে থেকে একটা লোক মেয়েটার হাত ধরে বলতে লাগলো, এই মেয়ে এখন কেঁদে কোনো কাজ হবে না। কি ভেবেছিলি গ্রামের মধ্যে এসব আজে বাজে কাজ করবি? আমরা কেউ টের পাবো না। একে বলে ধর্মের কল বাতাসের নড়ে, চল আমাদের সাথে। ওকে টানাটানি করবেন না, ওর পা কেটে গেছে।
লোকটা রাগী চোখে তাকালো। ঈশান কোনো কথা বলল না। মেয়েটাকে লোকগুলো টানতে টানতে নিয়ে যেতে লাগলো। এখনো অবধি যার নামটা পর্যন্ত জানে না, তার সাথে কিনা আজে বাজে কাজ করার জন্য এসেছে। লোকটার এরকম কর্মকাণ্ডে ঈশান অবাক হলো। গ্রামের মানুষগুলো চিন্তাভাবনা যে এতটা বাজে ঈশান ভাবতেও পারেনি। শহরে এগুলো স্বাভাবিক। মেয়েটা এগুলোই হয়তো বলতে চাচ্ছিল যেন ভুলেও ওদের কাছে না যায়, আর তাই হলো। ঈশান ওর কোনো কথাই শুনল না। তার আগে এই লোকগুলোর কাছে আসতে এত বড় একটা বিপদে পড়তে হলো ওদেরকে। জোর করে একটা বড় বাড়ির সামনে আনা হলো। তারপর সেখানেই দুজনকে রাতে থাকতে দেওয়া হলো। একটা ঘরের মধ্যে দুজনকে আটকে রাখা হলো। মেয়েটা সারা রাত কেঁদেছে। ঈশান অনেকক্ষণ যাবৎ মেয়েটাকে বোঝানোর চেষ্টা করেছে, তবে মুখটা দেখতে পারেনি। অন্ধকার রুমের মধ্যে কিছুই বোঝা যাচ্ছিল না। ধমক দিতেই মেয়েটা কান্না করা বন্ধ করে দিয়েছে। তারপর সকালে যখন মেয়েটার মুখটা দেখলো তখন মনে হচ্ছিল সামনে একটা ফুটফুটে পরি শুয়ে আছে। কারণ ও ধমকে যখন মেয়েটার কান্না থেমে গিয়েছিল ওদের একটা চৌকিতে বসতে দেওয়া হয়েছিল, সেটাতেই ঘুমিয়ে পড়েছিল দুজনেই। সকাল 8টার দিকে ঈশানের ঘুম ভাঙল ফোনের শব্দে। ভুলে গিয়েছিল যে কাউকে ফোন করা দরকার। এত রাতে এসে হইচইয়ের মধ্যে থেকে কিছু বলতেও পারেনি। নেটওয়ার্কও পাচ্ছিল না, এমন একটা বিপদে পড়েছে। এরই মাঝখানে ঈশান ফোন রিসিভ করতেই ওপাশ থেকে ওর বন্ধুরা বলতে লাগলো, কিরে সারা রাত ধরে তোরে ফোন করে যাচ্ছি, কি হয়েছে? তোর আর ফোনটাও বারবার বন্ধ দেখাচ্ছে। এতই কি ব্যস্ত আছিস যার জন্য কাজে এসেছি? সেটা না করে কোথায় চলে গেলি তুই? ঈশানের বন্ধুদের সব বলল। সব শোনার পর ওরা বেশ খানিকটা অবাক হলো। আবার ঈশানের ওই বন্ধু সবাইকে সবটা বলল। তখন ঈশান শেষে শুধু বলল, জানি না আমি কোথায় আছি, তবে লোকেশন ট্র্যাক করে চলে আয় এখানে। বেশি দেরি করে আসলেও সমস্যা হয়ে যাবে। এই মেয়েটার সাথে ধরে বেঁধে আমাকে বিয়ে দিয়ে দিবে। ঈশান কথা শেষ করতে পারল না, তার আগেই রুমের দরজা খোলার শব্দ হলো। তখন ভিতরে আগের রাতে সেই লোক দুটো এসে একজন হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে বলতে লাগলো, এই কি করছিস রে তুই? কাকে ফোন করছিস? একদম চালাকি করবি না। তুই কি ভেবেছিস আমাদের হাত থেকে পার পেয়ে যাবি? ভুলেও এসব করার চেষ্টা করলে পার পাবি না, বলে রাখছি। কোনো কথা বলতে পারল না। ওদের হইচই এবার মেয়েটার ঘুম ভেঙে গেল। সাথে সাথেই মেয়েটা উঠে বসলো। ঘরের মধ্যে লোকজন দেখে বেশ খানিকটা ভয় পেয়ে গেল। মেয়েটা তাড়াহুড়ো করে ওড়নাটা ঠিক করে নিল, মাথায় ওড়না দিয়ে বসে রইল। ঈশানও ওর থেকে কিছুটা দূরে বসে আছে। এরই মাঝে রাত থেকে এক ফোঁটা পানি অবধি পেটে পড়েনি। ঈশানের রোজে খুব খিদে পেয়েছে, আর মেয়েটা যে কখন থেকে না খেয়ে আছে জানে না। তবে এই মুহূর্তে নিজের কথাটাই ভাবছে। কি একটা বিপদে পড়ে গেল। একে বাঁচাতে এসে শেষে নিজেই কিনা এমন একটা বিপদে ভাবতেও পারেনি। একটা মেয়েকে হেল্প করতে এসে শেষে নিজেই এত বড় একটা বিপদে পড়বে। ঈশান চুপ করে রইল। মেয়েটা এখনও বারবার ফুপিয়ে ফুপিয়ে উঠছে। তখন ঈশান একটা ধমক দিয়ে বলতে আরম্ভ করলো, চুপ, একদম চুপ। আপনার জন্য বিপদে আমি পড়েছি। আমি কোনো কান্নাকাটি করছি না, সেখানে সেই কালকে থেকে দেখছি কেঁদেই যাচ্ছেন। কি হয়েছে কি? চুপ থাকুন তো, দেখি কি করা যায়। আগে ওদের মাতাব্বরের সামনে আমাদের নিয়ে যাক। আমার বন্ধুদের আমি কল করে বলে দিয়েছি, ওরা চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। আপনি জানেন না ওরা কতটা শিকেলের মতো মানুষ। ওরা ভাবে আমাদের মাঝে মাঝে কিছু হয়েছে, কিংবা আপনার সাথে আবার উল্টোপাল্টা কিছু। মানে আপনার নামটা পর্যন্ত জানি না, আর আপনার সাথে বাজে কিছু মানে কি? কিছু বাজে বাজে কথা বলছেন। গ্রামের মানুষগুলো এরকমই, আপনি জানেন না। ওরা কিছু বাজে বাজে ভেবে নিয়ে এখন জোর করবে আমাদের বিয়ে দেওয়ার জন্য। সেই জন্য আমার ভয় লাগছে। আমার সাথে সাথে হ্যাঁ করে আপনিও ফেসে যাবেন। আপনাকে আমি বিপদে ফেলে দিলাম, দেখলেন? এরকম কিছু হবে না, আমার বন্ধুরা চলে আসবে। আপনি কান্নাকাটি করবেন না, চুপ করুন এবার। কাঁদবো না তো কি করবো? একে তো পৃথিবীতে কেউ নেই, তার উপরে আবার যেখানেই যাচ্ছে সেখানেই বিপদ। মানে বুঝতে পারলাম না। আমার আব্বু আম্মু কেউ নেই, অনেক আগেই মারা গেছে। ওদের ছেড়ে যাওয়ার পর চাচার পাশে থেকে মানুষ হয়েছে। একবেলা খেয়ে একবেলা না খেয়ে বড় হয়েছে। যার পাশে ছিলাম সেও খুব অভাবের মানুষ, আর গ্রামের মানুষের অবস্থা খুবই বাজে। ঠিক করে পড়ালেখাও করাতে পারেনি, আবারও ছোট তো না, সেখানে পড়ালেখাটা কি করে চলবে?
আমি একটা দোকানে সেলাইয়ের কাজ করতাম, সেখান থেকে ওরা আমাকে দেখেছে। তারপর থেকে গত 2 মাস যাবত ডিস্টার্ব করছে। তারপর তারপর 2 দিন আগে চেয়ারম্যানের ছেলে আমাকে বাজেভাবে জোয়ার চেষ্টা করলে আমি ওকে সবার সামনে থাপ্পড় মেরেছিলাম। ভয় হচ্ছিল খুব, তারপর ও কাজের জন্য যেতে হতো। আর কালকে একটু সন্ধ্যা হয়ে আসাতে যখন ফিরছিলাম, ওর লোকগুলো আমাকে এমন করে তাড়া করে। তারপর আপনার সাথে আমার দেখা হয়, আর আপনাকে আমার জন্য বিপদে পড়তে হলো। মেয়েটা এতিম, এত কষ্ট করে বড় হয়েছে আর একা একা বড় হয়েছে সেটা শোনার পরেই ঈশান চুপচাপ মেয়েটার মুখের দিকে তাকিয়ে রইল। তারপর একটা সময় দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগলো, কাঁদবেন না, চুপ করুন, আর দেখুন যা হয় ওপরওয়ালার তরফ থেকেই হয়। এখন যদি জোর করে ওরা আমার সাথে আপনার বিয়ে দিয়ে দেয়? ওপরওয়ালা যা ভেবেছে সেটাই হবে। যদি তাই হয় তাহলে সেটাই হবে, এত চিন্তা কিসের? আপনি চেনেন না, জানেন না আমি একটা বাজে মেয়ে কিনে, সেটাও জানেন না। আপনি আমাকে কেনই বা বিয়ে করবেন? গ্রামের একটা গরিব মেয়েকে আপনার মতো বড়লোক ঘরের ছেলে কেন বিয়ে করবে? আরে বাবা, সেটা যদি কপালে থাকে তাহলে হবে। তাছাড়া আপনি কি করে বুঝলেন আমি বড়লোকের ছেলে? আর বাজে মেয়ে নিজেকে কেন বলছেন? যে এত কষ্টের মধ্যে থেকে বড় হয়েছে সে বাজে মেয়ে হতে পারে না। আপনি চুপ করুন তো। কিন্তু আপনি তো আমাকে চেনেন না, নামটা পর্যন্ত জানেন না, কাল তো ভালো করে দেখেননি। আর আজকে উফ, আপনাকে যে কি করে বোঝাই, চুপ করুন না। এরই মাঝে আবারও দরজা খোলার শব্দ হতেই একটা মেয়ে আসলো। আরেকটা ছেলে এসে ওদের দুজনকে ধরে একটা উঠানের মতো জায়গায় আনলো। দুজনেই খেয়াল করলো অর্ধ শতাধিক লোকের সেখানে সমাগম চলছে। আর এত লোকের মাঝখানে ঈশান এসে বেশ খানিকটা অস্বস্তি বোধ করলো, কারণ এতগুলো লোকের মাঝে সবাই হাঁ করে ওদের দিকেই তাকিয়ে আছে। মেয়েটা মাথায় ওড়না দিয়ে এসেছে, তবে খোঁড়াতে খোঁড়াতে পাটা যে বেশ ভালোভাবে কেটেছে। এখানে পায়ের রুমালটা বাঁধা। ঈশান কিছু বলার আগে এবার মাতব্বর টাইপের একটা লোক বলতে লাগলো, এই রহিম, কি হয়েছিল বলতো? আর এদিকে কোথা থেকে ধরে এনেছিস? কাল রাতেই খবর পেলাম যে তোরা নাকি কাউকে ধরেছিস। এই এলাকায় এসে আজে বাজে কাজ করছিল। রাতে আসেনি, তাই ভাবলাম সকাল সকাল বিচার সালিশটা করে কাজে বেরোবো। এখন বলো কি হয়েছে? এবার কালকে সেই 3টা লোক এসে সব ঘটনা বলল। সব শোনার পর মাতব্বর ওদের দিকে তাকালে এবার ঈশান বলতে লাগলো, আঙ্কেল, আমারও তো কিছু বলার থাকতে পারে। তাছাড়া ওনারা আমাদের সন্দেহের বশে ধরে এনেছে। এই মেয়েটাকে তো আমি চিনিও না, হঠাৎ করেই আমার সামনে এসে পড়লো। বাঁচানোর জন্য বলতেই আমি ওকে বাঁচাতে গিয়েছিলাম, কিন্তু যে ছেলেগুলোকে ধাওয়া করলো ওদের সাথে পেরে উঠবো না বলেই দৌড়ে পালানোর চেষ্টা করি। আর তারপরেই থাক, আর বলতে হবে না। তোমাদের শহরের ছেলেদের আমার খুব ভালো করে চেনা আছে। আমি জানি তুমি এখন কী সব বাজে বাজে কথা আর কী সব নাটক বানাবে। এসব সিনেমার নাটক অন্য কোথাও গিয়ে করো। এসব অনেকেই বলে, যারা ধরা খায় তারা এরকম করেই বেঁচে যাওয়ার চেষ্টা করে। এসব আমার সামনে বলে কোনো কাজ হবে না। মাতব্বর সাহেব, এদের একদমই ছাড়বেন না। গ্রামে এর আগে কতবার এরকম করে আকাশ কুকাশ হয়েছে, তাদের এখন ছাড় হয়নি। এরা বাইরে থেকে এসেছে, না জানে এই মেয়েটা সর্বনাশ করে কাল পালিয়ে যেত, আর না হয় খুন করে ফেলতো। তাই বলছি কি ওদের দুজনকে বিয়ে করিয়ে দেন। ঈশান লোকটার এরকম কথাতে গ্রামের সকলেই বিয়ের কথাটাই বারবার বলতে লাগলো। ঈশান সবাইকে থামানোর চেষ্টা করতেই মাতব্বর একটা জোরে সোরে ধমক দিয়ে সবাইকে থামিয়ে দিল। এবার মেয়েটা কাছে দেখে মাতব্বর বলতে লাগলো, কোনো কথা না, আমি যেটা সিদ্ধান্ত নিব সেটাই হবে। আমি আগেও এ ধরনের সালিশ বিচার করেছি, আর এখনও করছি। আর চাই তোদের দুজনের বিয়ে দিতে। তারপর তোরা কি করবি না করবি সেটা তোদের ব্যাপার। আর তোদের বাসায় আমি ফোন করে সবাই বলবো, এই কে আছিস, এখনই কাজী ডাক। এই মুহূর্তে দুজনের বিয়ে হবে। আর যদি বিয়ে না করে তাহলে সবার সামনে দুটোকে জুতো পেটা করা হবে। এত বড় একজন সম্মানিত ব্যবসায়ী ছেলে আর একটা মেয়ে কিনা সবার সামনে জুতো পেটে খাবে, সেটা ভেবে ঈশান একটা শুকনো ঢোক গিলল। জীবনে এত বাজে পরিস্থিতির মুখে পড়তে হবে ভাবতে পারেনি। চুপ করে রইল ঈশান। অন্যদিকে মেয়েটা ফুপিয়ে কেঁদে চলেছে। মাতব্বর আরেকটা ধমক দিতেই মেয়েটা মুখে হাত দিয়ে ফোপাতে লাগলো। মিনিট 10 পরেই একজন হুজুর টাইপের লোক আসলো। তারপর আর কি, ঈশানকে জোর করে ধরে বেঁধে মেয়েটার সাথে বিয়ে দেওয়া হলো।
ঈশান শুধু এটুকুই ভেবেছে যে এখান থেকে অন্তত ছাড়া পেতে হবে, তারপর যেটা ভাবা সেটাই। তবে মেয়েটা দেখতে খারাপ নয়, বরং অসম্ভব রকমের সুন্দর, গবরে পদ্ম ফুল যাকে বলে। এরকম এক প্রত্যন্ত গ্রামে এমন একটা সুন্দর মেয়ে কারো অসহায় আর গরিব ঘরে বেড়ে উঠেছে, সেটা ভাবতেই অবাক লাগছে। এই মুহূর্তে সম্মান বাঁচানোর জন্য বিয়েটা করতেই হয়েছে। মেয়েটা সাইন করতে চাইছিল না। ঈশান ওকে চোখের ইশারায় বুঝিয়েছে যে এখন বিয়েটা করাই এখান থেকে বাঁচার একমাত্র উপায়। তারপর উপায় না পেয়ে দুজনে বিয়েটা করতে হলো। বিয়ে হতেই মাতব্বর ওদের দুজনের থেকে বাসার নাম্বার চাইলো। অনেক চাওয়ার পরই ঈশান উপায় না পেয়ে ওর বন্ধুর নাম্বার দিল। বন্ধুকে ফোন করে মাতব্বর বলল, দেখেন আপনাদের ছেলে কোথায় কি করেছে সেটা আপনারা জানেন না, তবে আমাদের এই গ্রামে এসে অকাজ করছিল, তাই ধরে বেঁধে বিয়ে দিয়েছি। যদি পারেন তো এখানে আসেন, আর না হলে আমরা ওদেরকে গ্রাম থেকে বের করে দিচ্ছি। ওরা যেখানে খুশি যাক। যাই হোক, আমাদের গ্রামের মানসম্মান নষ্ট হতে দিতে আমরা পারি না, তাই বিয়ে দিয়ে দিয়েছি। লোকটা ঈশানের বন্ধুর সাথে আর কি কথা বলল কে জানে। তবে এবার মেয়েটার থেকে ওর বাসার নাম্বার নিল। বাসার নাম্বার নিয়েও চাচাকে ফোন করতেই ভদ্রলোককে যখনই ফোন করে সবটা বলল, ভদ্রলোক আধা ঘন্টার মধ্যেই সেখানে চলে আসে আর এসে দেখে তার ভাতিজি এরকম একটা পরিস্থিতিতে। তারপর ঈশানকে পাশে বসে থাকতে দেখে এবার ভদ্রলোক বেশ খানিকটা অবাক হলেও চুপ করে রইলেন। ঈশান ওর বন্ধুদের বারবার কল করতে লাগলো। ওরাও আরও 15 মিনিট পরে আসলো। এরই মাঝে ঈশান দেখেছে মেয়েটা ও চাচার সামনে কান্নাকাটি করে কথা বলছে, বারবার মাফ চাইছে। ভদ্রলোক তেমন কোনো কথা না বললেও এবার ঈশান এসে ওনার সামনে দাঁড়ালো আর বলতে লাগলো, আসলে আঙ্কেল, আমি বুঝতে পারিনি যে ওনাকে কালকে বাঁচাতে গিয়ে এরকম একটা বিপদে পড়তে হবে আমার জন্য। তার উপর দেখুন পা কীভাবে কেটে গিয়েছিল। ওই রকম একটা পরিস্থিতির মধ্যে ওনাকে ফেলে কি করে যেতাম। ভাবতে পারিনি যে সবাই আমাদের এমন করে দেখে জোর করে ধরে বেঁধে এসব আজে বাজে চিন্তা করে বিয়েটা দিয়ে দিবে। কি করব জানি না, তবে ঈশান কথাটা বলতে পারল না, তার আগেই লোকটা দু হাত ঈশানের একটা হাত ধরে ফেললো আর কেঁদে বলতে লাগলো, ছোটবেলা থেকে ওকে মানুষ করতে পারিনি, আর ওর বাবা মারা যাবার পর কিছুদিন বাদে ওর মাটাও মরে গেল। অভাবে সংসারে নুন আনতে পান্তা ফুরাতো। এক বেলা খেয়ে তো আরেক বেলা না খেয়ে ওকে মানুষ করেছি, পড়াতে পর্যন্ত পারিনি। বলছি কি যে তুমি যদি দয়া করে এই বিয়েটাকে মেনে নাও, আমার মেয়েটাকে যদি তোমার সাথে নিয়ে যাও, আমি চাচা হিসাবে তোমার কাছে হাত জোর করে বলছি। অনেক কষ্ট পেয়েছে মেয়েটা, দেখছোই তো এরকম একটা পরিস্থিতিতে সারা জীবন কষ্ট করে এসে এরকম গ্রামে এরকম লাঞ্ছনা গঞ্জনার মুখোমুখি হবে। গ্রামের মানুষ সম্পর্কে তুমি জানো না বাবা, দয়া করে ওকে তুমি এখান থেকে নিয়ে যাও। আমার উপর যত ঝড় ঝাপটা আসুক, মেয়েটার উপর আমি চাইছি না আর কোনো কিছু ঝামেলা হোক। বিয়ে যখন হয়েছে শরিয়া মোতাবেক, এখন তোমরা স্বামী স্ত্রী। দয়া করে আমার মেয়েটাকে এখান থেকে নিয়ে যাও, আর কখনো এখানে এসো না। ঈশানের হাত ধরে লোকটা কান্নাকাটি করতে লাগলো। এরই মাঝে বন্ধুরা এসে উপস্থিত। ভাগ্যিস এসেছিল, কিন্তু আসলো অনেক দেরি করে ফেললো। ওরা বিষয়টা জানতে পারলো এখনও গ্রামের অনেক লোকই সেখানে আছে। ঈশানের বন্ধুরা এসে দাঁড়িয়ে সবটা জিজ্ঞেস করতে তখন ঈশান বলতে লাগলো, আসলি তো আসলি দেরি করে, আর এসেও বা কী করতি? তোরা আসলেও তোরা বিপদে পড়তি। যাই হোক, দেরি করে এসেও ভালো করেছিস। কি শুনছি সত্য নাকি? এই মেয়েটার সাথে বিয়ে হয়ে গেছে তোর? এখন বাসায় গিয়ে কি জবাব দিবি? আন্টি আঙ্কেল জানতে পারলে তোর কি হাল করবে বুঝতে পারছিস? উফ, এমনিতেই টেনশনে আছি, আর বাজে কথা বলিস না তো। তাছাড়া এসব কি আমাদের জানাশোনার অবস্থায় হয়েছে? কাল ওনাকে বাঁচাতে গিয়ে এরকম একটা পরিস্থিতিতে পড়েছে। মেয়েটা আবারও ফুপিয়ে কেঁদে উঠল। এরই মাঝখানে মেয়েটা চাচাও কেঁদে যাচ্ছে আর কথাগুলো বলে যাচ্ছে। ঈশান ওনাকে আশ্বস্ত করলো, কাঁধের উপর হাত রেখে বলতে লাগলো, আঙ্কেল, আপনি কান্নাকাটি করবেন না। আমি কথা দিয়েছি আপনার মেয়েকে আমি দেখে রাখবো। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। ওর গায়ে যেহেতু আঁচ লাগতে দেব না বলে বিয়েটা করেছি, তাহলে আর একটা কথা ওর কান অবধি পৌঁছাবে না। আমি ওকে এখান থেকে নিয়ে যাব। কি বলছিস কি? ওকে নিয়ে বাসায় গেলে আন্টি আঙ্কেল তোর কী অবস্থা করবে একটাবার ভেবেছিস? একমাত্র ছেলে বিয়ে হয়েছে, তাও আবার ওরা জানে না। চুপ থাকো তো, এমনিতেই টেনশনে মরে যাচ্ছে।
আরও টেনশন বাড়ানোর জন্য আজেবাজে সব কথা বলেই যাচ্ছিল। পরি মেয়েটা ফুপিয়ে কেঁদে উঠল। ঈশান ওকে থামানোর চেষ্টা করলে মেয়েটা থামলো না, নিজেই বলতে লাগলো। এর থেকে তো কাল রাতে ওরা আমাকে মেরে ফেলেও সবকিছু শেষ হয়ে যেত, অন্তত আমার জন্য আর কাউকে বিপদে পড়তে হতো না। এসব কথা বলতে হয় না মা, উপরওয়ালা যা কপালে রেখেছে সেটাই হবে। জামাই বাবাজি তোমাকে নিয়ে যাবে, অনেক ভালো থাকবি তুই। তুই এরপর থেকে আর কোনো কষ্ট পাবি না, দেখিস। এই মেয়ে চুপ, একদম চুপ। আর একটা বাজে কথা নয়, কালকে থেকে দেখছি এসব আজে বাজে কথা বলেই যাচ্ছেন আর কান্নাকাটি করে যাচ্ছেন। একদম চুপ থাকুন। আপনি আমার দায়িত্ব। আপনাকে বিয়ে যখন করেছি তখন আমার সাথে যেতে হবে আপনাকে। না না, আমি আমি কোথাও যাব না। আপনার বাসায় কেউ আমার জন্য আপনাকে অনেক ঝামেলা পড়তে হবে। আমি এখানেই থাকবো, আর যদি মরি এখানেই। ঈশান একটা জোরে ধমক দিতেই মেয়েটা কেঁদে উঠল। ঈশান কি করবে বুঝে উঠতে পারছে না। গ্রামের লোকজন কী সব বলাবলি করতে লাগলো। শুভ বেশ খানিকক্ষণ ভেবে ঈশানকে উদ্দেশ্য করে বলতে লাগলো। যাই হয়ে যাক না কেন, এখন অন্তত আমাদের এখান থেকে যেতে হবে। লোকজনের ভিড় দেখেছিস, আস্তে আস্তে বাড়ছে। বেশি বেগরবাই করলে আবার ঝামেলা হবে। ঈশানও আর বেশি দেরি করলো না। গ্রামের মানুষের এসব আজে বাজে কথা থেকে বাঁচতে এবার ভদ্রলোক হঠাৎ মেয়েটার চাচাকে বিদায় দিয়ে ওরা গাড়িতে উঠল। ঈশান মেয়েটার সাথে পিছনের সিটে গাড়িতে বসে আছে। মেয়েটা আসতে চাইছিল না। ঈশানও তখন হাত ধরে জোর করে টেনে মেয়েটাকে গাড়িতে উঠিয়েছে। এবার ঈশানের মনে হতে লাগলো যাকে বিয়ে করলো তার নামটা অবধি জানে না, একবারও জিজ্ঞেস করা হয়নি। মেয়েটা এখনও কেঁদেই যাচ্ছে দেখে ঈশান একটা টিস্যু ওর দিকে এগিয়ে দিল। মেয়েটা চোখে জল নাকে জল করে নিল। ঈশান বলতে আরম্ভ করলো। এই মেয়ে, কান্না ছাড়া আর কিছু পারো না? এবার অন্তত চুপ করো। আর তোমার নামটা কি বলো তো? মেয়েটা চোখ বড় বড় করে ওর দিকে তাকাতেই ঈশান একটু হাসার চেষ্টা করে আবার বলতে লাগলো। দেখে শুনে তোমার সাথে বিয়ে হয়নি, এমন তো না যে তোমার সাথে আমার আগে থেকে পরিচয় ছিল, যে তোমার সম্পর্কে সবটা জানবো। এমন ভাব করছো যেন তুমি আমার পরিচয়, আমার গোষ্ঠী শুধু সব কিছু জানো। মেয়েটাকে ঈশান প্রথমে আপনি করে বললেও এখন তুমি করে বলছে। মেয়েটা বেশ খানিকটা সময় নিয়ে বলতে লাগলো। পড়ি। পরি কথাটা শোনার সাথে সাথেই গাড়ির সামনে বসে থাকা ঈশানের দুই বন্ধু লুকিং গ্লাসের চোখ বড় বড় করে তাকালো, কারণ আসলে নামের মতোই মেয়েটা আসলেই পরি। ঈশান এবার মেয়েটার মুখটা নিজের দিকে ঘোরালো জোর করে, টিস্যু দিয়ে মুখটা মুছে দিয়ে বলতে লাগলো। বড় লোকের ছেলের বউ হয়েছ, এত কান্নাকাটি করলে চলবে না, অনেক স্ট্রাগল করতে হবে। এবার চুপ করো। ওরা ঘন্টা দুই গাড়ি চালিয়ে তারপর শহরের মধ্যে প্রবেশ করতে ঈশানের মনে হলো মেয়েটার পাটা কেটে গেছে অনেকখানি। কাল রাতে এমন একটা পরিস্থিতির মধ্যে পড়াই সেটা ভুলে গিয়েছিল। পাটা ব্যান্ডেজ করা দরকার। তাই ওর বন্ধুকে উদ্দেশ্য করে বলল। একটা হসপিটালে চল, ওর পা কেটে গেছে কাল রাতে, অনেকখানি কেটেছে, ব্যান্ডেজ না করলে প্রবলেম হবে। মেয়েটা কিছু বলতে যাবে তার আগেই ঈশান রাগী চোখে তাকালে ও মাথা নিচু করে ফেলল। ওরা আরও মিনিট পাঁচেক পর একটা হসপিটালের সামনে আসতেই ঈশান হাত বাড়িয়ে দিল মেয়েটার দিকে। পরি আসার চেষ্টা করলো, তবে পায়ে ব্যথা পেল। ঈশান বুঝতে পারল এমন করে কাজ হবে না। পরীকে পাজা কোলা করে তুলতেই মেয়েটা ভয় পেয়ে গলা জড়িয়ে ধরল। এখন কেমন ফুপিয়ে যাচ্ছে। ঈশান একটা ধমক দিতেই মেয়েটা চুপ করলো, আর ঈশানের একটা বন্ধুকে উদ্দেশ্য করে বলতে লাগলো। সত্যি করে বলতো, ভাবির সাথে কি তোর আগে কখনো পরিচয় ছিল, নাকি কালকে দেখা? আর বিয়ে করতে না করতে এত ভালোবাসা তৈরি হওয়ার কথা না। ঈশানের বন্ধুদের কথায় পরি লজ্জা পেল। ঈশান ওদের দিকে রাগী চোখে তাকালে ওরা ফিক করে হেসে দিল। ঈশান মেয়েটাকে নিয়ে একদম হসপিটালে একটা ডক্টরের চেম্বারের সামনে আসতেই ওর একটা বন্ধু গিয়ে ডক্টরের সাথে কথা বলে ওদের একটা কেবিনে গিয়ে বসতে বলল। মিনিট 15 বসে থাকার পর ডক্টর এসে পাটা দেখে একটা ইঞ্জেকশন পুশ করলো। তারপর ব্যান্ডেজ করে কিছু মেডিসিন লিখে দিল। ঈশান ওর একটা বন্ধুকে ইশারা করতেই সে গিয়ে মেডিসিন নিয়ে আসলো। ঈশান আবার মেয়েটাকে কোলে তুলল, তারপর নিচে এসে গাড়িতে বসিয়ে দিয়ে একটু বাদে ওরা বাসার উদ্দেশ্যে রওনা দিল। আরও মিনিট 10 পরেই বিলাসবহুল এক বাড়ির সামনে এসে গাড়িটা থামতেই ঈশান পরীকে উদ্দেশ্য করে বলতে লাগলো। পরি নামো, তোমার শ্বশুরবাড়ি চলে এসেছো। শোনো,
আম্মু একটু রাগে, প্রথমে সিনক্রেট করতে পারে, এ নিয়ে কান্নাকাটি করা যাবে না। আমি আছি, তোমাকে কিছু বলতে হবে না, যা বলার আমি বলবো। ঈশানের এমন কথাতে মেয়েটা আরও ভয় পেয়ে গেল। ঈশানের বন্ধুরা ওদের আশ্বাস দিল যে ওরা আছে। ঈশান পরীকে কোলে করে নামালো, তারপর বাসার সামনে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিল। আম্মুর সামনে এই অবস্থাতে কোলে করে রাখলে হয়তো লজ্জায় পড়তে পারে। বাসার কলিং বেল দিতেই কিছুক্ষণ বাদে কাজের লোক এসে দরজা খুলে দিল। তারপর তাদেরকে দাঁড়িয়ে থাকতে দেখে ঈশান আম্মুকে ডাকাডাকি করতে লাগলো। মিনিট খানেক পরে এক ভদ্রমহিলা এগিয়ে এসে সাজসজ্জল চেহারা নিয়ে ওদের সামনে দাঁড়ালো, কিন্তু ওনার হাসিটা উড়ে গেল পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে দেখে। আম্মু কিছু বলতে যাবে তার আগে ঈশান বলতে লাগলো, আম্মু, ছেলের বউ নিয়ে এসেছি, দেখো তো কেমন হয়েছে। ঈশানের কথাতে আম্মু যেন আকাশ থেকে পড়ল। এবার ঈশান পরীকে উদ্দেশ্য করে বলতে লাগলো, পরি, এটা তোমার শাশুড়ি আম্মু, সালাম করো। মেয়েটা খুঁড়িয়ে খুঁড়িয়ে এগিয়ে এসে যখনই পায়ে হাত দিয়ে সালাম করতে যাবে, আম্মু পা সরিয়ে নিল আর বলতে আরম্ভ করলো, আমার সাথে এসব বিষয় নিয়ে মস্কারি করো না। কাল অবধি বিয়ের কথা বললি, বিয়ে কথা শুনেই নাক সিটকেছো, এখন বলছে এই মেয়ে আমার ছেলের বউ। এসব আমি বিশ্বাস করি না। এই মেয়েটাকে তোমাদের বান্ধবী নিশ্চয়ই কোথা থেকে ধরে আনলে একে। এবার ঈশানের বন্ধুরা আমতা আমতা করতে লাগলো। ঈশান বোঝানোর চেষ্টা করেও যখন বোঝাতে পারলো না, তখন ওর বন্ধুরা যা যা শুনেছে সবটাই বলল। সব শোনার পর আম্মু কেমন যেন বাঁকা চোখে মেয়েটার দিকে তাকিয়ে রইল। আম্মু কোনো কথা বলছে না দেখে ঈশান আম্মুর একটা হাত ধরে বলতে লাগলো, আম্মু, দেখো যেটা হবার হয়ে গেছে। মেয়েটা তো দেখতে ঠিকঠাকই আছে, তাছাড়া ও এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়েছে। গ্রামে রেখে আসলে ওখানে মানুষ ওকে হাজারটা কথা বলতো। ওকে ওখানে ফেলে আসার হলে কাল রাতেই ফেলে আসতে পারতাম, কিন্তু বিয়ে করার পর ফেলে আসলে ওটা ওর প্রতি অন্যায় করা হবে। ওর এখন সাপোর্টের প্রয়োজন। আমি বুঝতে পারছি তোমার ওকে মানতে কষ্ট হবে, তারপরও আমার মুখের দিকে তাকিয়ে মেনে নাও। আম্মু, আমার ওকে খুব পছন্দ। ঈশানের কথাতে আম্মু অবাক চোখে তাকিয়ে রইল। এরই মাঝখানে ঈশানের বোনটা দৌড়ে এসে দেখলো একটা মেয়ে দাঁড়িয়ে আছে। বিষয়টা জিজ্ঞেস করতেই তখন মেহেদি বলতে লাগলো, এটা তোর ভাবি আপু? মেয়েটা কিছুক্ষণ চুপ করে থেকে দৌড়ে এসে ভাবিকে জাপটে জড়িয়ে ধরল। অবাক হলো পরি, এরকম একটা ননদ পাবে ভাবতেও পারেনি। কিন্তু শাশুড়ি আম্মুকে দেখে মনে হচ্ছে সে একদমই খুশি নয়। তার উপর ছেলের বিয়েটা না জানিয়ে করে ফেলেছে। ঈশান আম্মুকে হাজারবার বোঝানোর চেষ্টা করেও যখন পারল না, উল্টো আম্মু বলতে লাগলো, আমাকে না হয় এসব যেমন তেমন বুঝ দিয়ে বুঝালে, কিন্তু তোমার আব্বু কি মেনে নেবে এই বিয়েটা? কখনোই মানবে না। এই মেয়েকে বাসায় দিয়ে আসো, আর ওর যাবতীয় যত খরচ আছে সব আমরা দেব, কিন্তু এসব বিষয়ে আমি মানতে পারবো না। ঈশান অবাক হলো, আম্মুর দিকে তাকিয়ে থেকে বলতে লাগলো, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আম্মু? আজ সকালে পরির সাথে আমার বিয়ে হয়েছে, আমি ওকে বউ হিসেবে মেনে নিয়েছি। তোমাদের অসুবিধা থাকলে তোমরা ওর সাথে কথা বলো না, তবে আজ বাদে কাল দেখবে ও ঠিকই তোমাদের সাথে মিশে গেছে। আমি বুঝতে পারছি ওর সমস্যা এটাই, ও একটা অনাথ মেয়ে। তার ওপর ওর ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড বলতে তেমন কিছুই নেই, গরিব ঘরের মেয়ে বলেই তো মানতে পারছো না, তাই না? এরই মাঝখানে পরি আবারও ফুপিয়ে কেঁদে উঠল। সুইটি এখনও ভাবিকে জড়িয়ে ধরে রেখেছে। কাঁদতে বারণ করলেও মেয়েটা আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ম্যাডাম আমি চলে যাব, আমি আপনাদের ঘাড়ে পৌঁছাবো না। আমি ওনাকে বারণ করেছিলাম আমাকে এখানে নিয়ে না আসতে। আপনারা টেনশন করবেন না, আমি চলে যাব। আমার জন্য আপনাদের কোনো কথা শুনতে হবে না। আমি আসলে অপায়া, সবাই ঠিকই বলে ছোটোবেলাতে বাবা মা মরে গেল, আর এখন যাকে বিয়ে করলাম তাকেও এত বড় বিপদে ফেলেছি। আমি আপনাকে বারবার বলেছিলাম আমাকে রেখে আসুন। পরি, কী সব আজে বাজে কথা বলছো? তোমাকে বলেছি না কথা বলবে না, চুপ করে থাকো। আপনি বুঝতে পারছেন না, আমি এখানে থাকলে আপনার হাজারটা কথা শুনতে হবে। আপনার আব্বু আম্মু আপনার উপরে রাগ করে থাকবে। আমি চাই না আমার জন্য কারোর সম্পর্ক খারাপ হোক। আপনি বরং এক কাজ করুন, চাচার কাছে আমাকে রেখে আসুন। ওরা না হয় আমাকে দেখে রাখবে, তারপর যখন সময় হবে আপনারা ব্যবস্থা করবেন ডিভোর্সের, আমি সাইন করে দেবো। একটা থাপ্পড় মারবো ইডিয়েট। আজ বিয়ে হতে পারেনি আর কালই ডিভোর্সের কথা বলছো? সেটা প্রয়োজন হলে আমি বলতে পারতাম না?
পরি কাঁদতে লাগলো। এবার ঈশানের বোন ওকে বারবার থামানোর চেষ্টা করতে লাগলো। আম্মু যখন মানতে নারাজ, তখন ঈশান জোর করে আম্মুকে নিয়ে একটা জায়গায় বসালো। তারপর পায়ের কাছে বসে আম্মুর পাগুলো জড়িয়ে ধরতে গেলে আম্মু পা সরিয়ে নিল আর নিজেও কেঁদে ফেললো। আমার বউয়ের জন্য তোমাদের কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? আমি বুঝতে পারছি তোমাদের ওকে মানতে কষ্ট হবে, কিন্তু আমি ওকে পছন্দ করি। বলো, আমি ওকে বিয়ে করেছি শুধু সম্মান বাঁচানোর জন্য না, ওকে আমার ভালো লেগেছে বলেই বিয়ে করেছি। আর এমন একটা ভদ্রসভ্য মেয়েকে বউ হিসেবে কে না পেতে চায় বলো? তুমি কি চাইবে তোমার ছেলে এমন মেয়েকে বিয়ে করুক যে তোমাকে সম্মানই করতে জানে না, যে বাসায় এসে রান্না করে খাওয়ানো তো দূরে থাক, মডার্ন মেয়ের মতো এসব আজে বাজে পোশাক পরে বেড়াবে আর বাইরে গিয়ে মান সম্মান টোপাবে? তুমি তো বলতে ছেলের বউ করে একটা ঘরোয়া মেয়েকে আনবে যে কিনা রান্না বান্না করে খাওয়াবে, শ্বশুর শাশুড়িকে সম্মান করবে। পরি গরিব ঘরে, কিন্তু দিন শেষে দেখবে ও ঠিকই তোমাদের ভালোবেসে আগলে রাখবে। আম্মু, আমি কথা দিয়েছি আমার বউয়ের জন্য তোমাদের কোনো সমস্যা হবে না। সবার আগে তোমার আব্বুর সাথে কথা বলো। তোমার আব্বু যদি মানে, আমি এসব বিষয় নিয়ে ভেবে দেখব। আম্মু রুমের দিকে চলে যেতেই ঈশান একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো। মেয়েটার কাছে আসতেই মেয়েটা আজে বাজে সব কথা বলতে লাগলো। ঈশান ওর বোনকে ছাড়িয়ে নিয়ে তারপর হঠাৎ করে পরীকে কোলে তুলে নিল। তারপর বন্ধুদের উদ্দেশ্য করে বলতে লাগলো। বন্ধুরা সবাই চলে যেতেই ঈশান বউটাকে কোলে করে রুমে এনে বেডে বসিয়ে দিল। মেয়েটা ফুপিয়ে উঠছে এখনও। ঈশান বোনকে উদ্দেশ্য করে বলতে লাগলো। এখন তোমাদের এখানে থাকাটা ঠিক হবে না, আমি এদিকটা ঠিকঠাক করে গোছিয়ে নিই, তারপর না হয় তোদের আসতে বলবো। তোরা এখন বাসায় চলে যা, আর প্লিজ কিছু মনে করিস না। আর না না বন্ধু, কি মনে করব? তুই এত ভালো একটা কাজ করেছিস, প্রথমে আমাদের রাগ হলেও এখন ভালো লাগছে। তোরা থাক, দরকার হলে আঙ্কেল যদি বেশি জেদ করেন তাহলে বলিস, আমরা এসে না হয় বোঝাবো। কি রান্না হয়েছে রে বোন? নিচে গিয়ে একটু খাবারের ব্যবস্থা কর, আমি ফ্রেশ হয়ে আসি। তোর ভাবিকে ওষুধ খাওয়াতে হবে, কাল রাতে পাটা খুব বাজেভাবে কেটে গেছে। বিয়ে করতে না করতেই ভাবির প্রতি এত ভালোবাসা, আমাকে আবার ভুলে যেও না ভাইয়া। তোর এসব আজবি কথা এখন রাখ বোন, তোর ভাবি কাল রাত থেকে না খেয়ে আছে। বিয়ের কথা শুনতেই ঈশানের প্রথমে রাগ হয়েছিল। ভেবেছিল এই মেয়েকে বাঁচাতে এসে সে কিনা বিপদে পড়তে হয়েছে। যখন মুখটা দেখেছে তখন মনে হয়েছে এরকম একটা মেয়েকে বউ হিসেবে পাওয়াটাও অনেক ভাগ্যের। তারপর থেকে মেয়েটা কেঁদে যাচ্ছে। তার উপর যখন ওর অসহায়ত্বের কথা শুনলো তখন মনে হয়েছে একে ফেলে আসাটা অন্যায় হবে, এর সাথে অনেক বড় অপরাধ করা হবে। এই মেয়েটাকে যখন বাসার সবার মতো যদি অবহেলা করে তাহলে ওর কোথায় গিয়ে ঠাঁই হবে? বিষয়টা ভেবে ঈশানা চুপ করে থাকতে পারেনি। মানিয়ে নিতে হয়তো সময় লাগবে, কিন্তু সেই সময় ঈশান অপেক্ষা করতে পারবে। ছেলেটা ফ্রেশ হয়ে আসলো, একটু বাদে মেয়েটাও ফ্রেশ করিয়ে এনে বেডে বসিয়ে দিল। একটু বাদে সুইটি খাবার নিয়ে আসতেই ঈশান নিজের হাতে খাবার মেখে মেয়েটার মুখের সামনে ধরলে মেয়েটা অসহায়ভাবে তাকিয়ে রইল। তখন সুইটি বলতে লাগলো, ভাবি খেয়ে নাও ভাইয়ার হাতে, আমি এ যাবৎ কালে মাত্র 2-3 বারই খেতে পেয়েছি, আর তুমি প্রথম দিনই বউ হিসেবে আসার পরেই খাইয়ে দিচ্ছে তোমার জামাই, এখন খেয়ে নাও। পরি খাচ্ছিল না। ঈশানকে একটা জোরে সোরে ধমক দিতেই মেয়েটা আবারও ফ্যাচ ফ্যাচ করে কাঁদতে লাগলো আর খেতে লাগলো। পরীকে খাওয়ানো শেষ করে মেডিসিন খাইয়ে দিল। তারপর একটু পর নিজেও গিয়ে খেয়ে আসলো। সারাদিন মেয়েটার আশেপাশেই ঘুরঘুর করলো ঈশান, শুয়ে বসে কাটলো মেয়েটার যত সব আজে বাজে কথা। ও এখান থেকে চলে যাবে, ডিভোর্স দিয়ে দিবে। ঈশান যতবারই রাগি চোখে তাকিয়েছে ততবার মেয়েটা চোখ বন্ধ করে নিয়েছে। হয়তো ওর রাগটাকে ভয় পেয়েছে। যাই হোক, রাতে যখন আপু আসলো তখন ঈশান ভাবলো আপুকে সবটা বলা দরকার, কিন্তু আব্বু তার আগেই সবটা শুনতে পেয়েছে। তারপর খাওয়া দাওয়া শেষ হতেই ঈশান খাবার নিয়ে এসে যখন মেয়েটাকে খাওয়ানো শেষ করলো তখনই আব্বু ওদের রুমে আসলো। আম্মু পিছন পিছন আসলো। আব্বুকে দেখে ঈশান ইশারায় পরীকে উঠে বসতে বললেই মেয়েটা উঠে বসলো। তারপর তাড়াহুড়ো করে মাথায় ঘোমটা টেনে দিয়ে পায়ে হাত দিয়ে সালাম করলো। আব্বু কোনো কথা বলল না, চুপ করে রইল। মেয়েটা দূরে দাঁড়িয়ে রইল। তখন ঈশান আব্বুর এরকম গভীর চাহনি আর এরকম রাগী চেহারা দেখে বুঝতে পারল ভদ্রলোক এবার রাগ করে থাকবে। বিষয়টা ভেবেই ঈশান এগিয়ে আসলো। তারপর গালটা
আব্বুর দিকে এগিয়ে দিয়ে বলতে লাগলো, নাও, এবার আম্মুর মতো তুমিও জেদ করে থাকো। একজনকে পছন্দ করে বিয়ে করেছি, সেটাও যদি আমার অন্যায় হয়ে থাকে তাহলে শাস্তি দাও। ছোটোবেলা থেকে তোমরা যেটা চেয়েছো, যেটা সেটাই হয়েছে। আমি কি পড়বো, কোথায় যাব, কি করব, কোন দেশে গিয়ে পড়বো, পড়ালেখা কি বিষয় নিয়ে করব, সবটা তোমরা করেছো। এখন যাকে পছন্দ করি তাকে বিয়ে করেছি, এইটাও কি আমার অন্যায় হয়েছে? ঠিক আছে, আমি কথা দিচ্ছি, আমি এখান থেকে চলে যাব। পরি একটু সুস্থ হোক। তোমাদের যদি এতই অসুবিধা হয় ছেলের বউ গ্রামের একটা মেয়ে, সেটা সবার সামনে বলতে, তাহলে আমি চলে যাব। তোমরা আমাকে ত্যায্যপুত্র করে দিও। আমার টাকা পয়সা কিছুই চাই না আব্বু। আর যদি রাগ হয়ে থাকে তাহলে সেটা আমার ওপর দেখাও। ওকে একটাও কথা বলো না প্লিজ। আব্বু কোনো কথা বলছে না, একবার মেয়েটার দিকে একবার ছেলের দিকে তাকাচ্ছে। পরি এখনও ভয়ে মাথা নিচু করে আছে। ঈশান আব্বুকে রিকোয়েস্ট করলো সবটা মেনে নেওয়ার জন্য, কিন্তু ভদ্রলোক যে মানতে পারছে না, তার জন্য সময় লাগবে। ঈশান আর দীর্ঘশ্বাস ফেলতেই আব্বু আম্মু বাইরে বেরিয়ে গেল। এতদূর জার্নি করে এসে ছেলে সম্পর্কে এরকম একটা কথা শোনার পর এরকম বিষয়টা দেখে উনি রাগ করতে পারলেন না। এত সুন্দর একটা পুত্রবধূ দেখে হয়তো রাগ করতে পারেনি। ঈশান এসে পরীর পাশে বসে রইল। পরী ঈশানকে টেনশন করতে দেখে বলতে লাগলো, সব আমার জন্যই হলো। আমি আপনাকে বারবার করে বললাম আমি বাসায় চলে যাই, আর আপনি আমাকে একটু দিয়ে আসুন। এখন আপনার আব্বু আম্মু আপনার সাথে কথা বলবে না। আমার কি জন্য যে আপনার সাথে দেখা হয়েছিল। পরি, এই মুহূর্তে আমার অনেক টেনশন হচ্ছে। তুমি এইসব কথা বলে আমার টেনশনটাকে আরও বাড়িও না। মানুষ বিয়ে করে মানসিক শান্তি পাওয়ার জন্য, বউ যেন তার শান্তির জায়গা হয় সেটার জন্য। আর তুমি এইসব কথা বলে আমার টেনশনটাকে বাড়িয়ে দিচ্ছ। কিন্তু আপনি যত বড় লোক বাড়ির ছেলে, আমার মতো একটা গরিব ঘরের মেয়েকে কেন বিয়ে করবেন? আপনারও তো অনেক স্বপ্ন আশা থাকতে পারে। অনেক বড় ঘরের একটা মেয়ের সাথে আপনার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু সেটাও আমার জন্য আর হলো না। আপনার আব্বু আম্মুর কোথায় আশা করেছিল বলুন তো? টাকা পয়সা আমাদের অনেক আছে পরি, তুমি সারা জীবন অনেক কষ্ট করেছো, তাই উপরওয়ালা তোমার সাথে আমার দেখা করিয়েছে। এখন চুপচাপ শুয়ে থাকো। ঈশানের কথাতে পরি শুয়ে পড়ল। ঈশান ওর পাশে শুয়ে পড়তেই মেয়েটা চোখ জোড়া বন্ধ করে নিল। মাঝরাতে পরি উঠে বসলো, বুঝতে পারলো ছেলেটা ঘুমিয়ে গেছে। ঈশান মাঝরাতে কান্নাকাটির আওয়াজ পেতেই বুঝতে পারলো কেউ একজন মোনাজাতে হাত তুলে কান্নাকাটি করছে। কী কথা বলছে ঈশান সেটা শুনলো অনেকক্ষণ যাবৎ চুপ করে থেকে, তারপর আবারও ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে ঘুম থেকে উঠলেই দেখলো পরি একদম বেডের এক সাইডে বসে আছে, এক সাইডে চলে এসেছে। আর একটু হলেই হয়তো পড়ে গিয়ে পায়ে ব্যথা পাবে। ঈশান এগিয়ে আসলো, মেয়েটাকে আলতো করে টেনে নিজের কাছে আনলো। তারপর বুকের মাঝে মেয়েটাকে জড়িয়ে ধরতেই পরি ঘুমের মাঝে ওকে জাপটে জড়িয়ে ধরলো। বুকে মুখ গুজে দিয়ে কেমন যেন গুটিসুটি মেরে পড়ে রইল। ঈশান পরির মাথাটা বুকের সাথে চেপে ধরতেই কেমন যেন সব ক্লান্তি আর টেনশন দূর হয়ে গেল। মনে হতে লাগলো এই মেয়েটাই ওর শান্তির জায়গা হতে পারবে। ঈশান কতক্ষণ এমন করছিল জানে না, তবে যখন পরির ঘুম ভাঙলো তখন মেয়েটা লজ্জা পেয়ে ওকে ছেড়ে দূরে সরে গেল। ঈশানের ঘুম ভাঙলো একটু বাদে। ছেলেটা কিছু একটা ভেবে রুমের দরজা খুলে বোনকে কয়েকবার ডাকতেই সুইটি দৌড়ে আসলো। ঈশান কি যেন একটা বলল, একটু বাদে মেয়েটা একটা শাড়ি আনলো। ঈশান পরির হাতে দিয়ে বলতে লাগলো, এ বাড়িতে তোমার পড়ার মতো কিছু নেই, ফ্রেশ হয়ে এটা পরে নাও। ঈশান পরীকে ওয়াশরুমে দিয়ে আসলো। তারপর মেয়েটা ফ্রেশ হয়ে আসতেই খেয়াল করলো ও শাড়িটা খুব সুন্দর করে পরেছে। ঈশানের আফসোস হলো এই সুন্দরী মেয়েটা শাড়ি পরতে জানে, না হলে তো ওকে হেল্প করার ছলে বউয়ের সাথে একটু দুষ্টুমি করা যেত। নিজে নিজেই মুচকি হাসলো ঈশান। মেয়েটাকে এনে বেডে বসিয়ে দিল। তারপর অনেকক্ষণ যাবৎ অনেক কথাই বলল। পরি শুধু মাথা নিচু করে শুনল। ঈশান তখন ওর থুতনি ধরে উঁচু করে বলতে লাগলো, এই যে ম্যাডাম, পাকনামি করে নিচে যাওয়ার চেষ্টা করবেন না। পায়ে এখনও ব্যথা আছে, বেডেই শুয়ে থাকবেন। আমি একটু অফিসের দিকে যাব, সুইটিকে বলে যাব খাইয়ে দিতে। ওর কাছে আপনাকে রেখে যাব, দুপুরের আগে ফিরে আসব। কিছু কেনাকাটার দরকার আপনার জন্য। না না, আমার কিছু চাই না। তা আপনি কোথাও যাবেন না প্লিজ? সেটা বললে তো হবে না। তোমার জন্য কেনাকাটা না করলে আমাকে অফিসে যেতে হবে। আমি তোমাকে খাইয়ে রেখে যাব, ভয় নেই। সবাই তোমার উপর রাগ করে থাকলেও তোমার ননদ দেখো তোমাকে পছন্দ করে,
শাড়ির কথা বলতে তার নিজের পরা শাড়িটা এনে দিল। ঈশান পরীকে ব্রেকফাস্ট করিয়ে তারপর নিজে অফিসে চলে গেল। অফিসে চলে যাওয়ার পর মনে হতে লাগলো এখন মেয়েটার কাছে একটা ফোন থাকলে অন্তত একটু ফোন করে জিজ্ঞেস করা যেত কী করছে। ঈশান অনেক কষ্টে 12টা অবধি অফিসে কাটালো। তারপর শপিং মলে গিয়ে পরীর জন্য কিছু থ্রি পিস আর শাড়ি নিল। ও যেগুলো পরতে কমফোর্ট ফিল করবে যে সেই টাইপের কিছু বোরখা নিয়ে আসলো। আসার সময় মনে হলো মেয়েটার একটা ফোন নেই। শপিং মল থেকে একটা ফোন নিয়ে তারপর বাসার উদ্দেশ্যে আসলো। বাসায় এসে কলিং বেল দিল। ঈশান আগে থেকেই ফোন করেছিল বলে বোন দাঁড়িয়ে আছে দরজা খোলার জন্য। আম্মু রেগে আছে, 1000 বার কলিং বেল দিলেও দরজা খুলবে না, তাই বোনকেই ফোন করেছিল। ঈশান বোনের হাতে একটা চকলেটের প্যাকেট ধরিয়ে দিতেই বোনটা খুশি হয়ে রুমের দিকে চলে গেল। ঈশানের হাতে এত শপিং ব্যাগ দেখে বোনটা ওকে খোঁচা দিতে চেয়েছিল, তবে ঈশান রাগি চোখে তাকাতেই বোনটা সুরসুর করে বেরিয়ে গেল। রুমে আসতেই দেখলো মেয়েটা আনমনে কিছু একটা ভাবছে। এত বেলা অবধি দিয়ে শুয়ে আছে, তবে ঘুমোয়নি। ঈশান এসে বেডের উপর ব্যাগগুলো রাখতেই মেয়েটা ধরফরিয়ে উঠে বসলো। তারপর সব কিছু বের করে ওর সামনে রেখে বলতে লাগলো, দেখো তোমার পছন্দ হয়েছে কি না। অবশ্য আমার পছন্দটা বরাবরই ভালো হয় না। ছোটোবেলা থেকে সব কিছু আব্বু আমি চয়েস করে দিয়েছে, কিন্তু বাইরে যাওয়ার পর থেকে নিজেই পছন্দ করতে হয়েছে। মেয়েটা সব কিছু ফ্যাল করে দেখলো। ঈশান একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো। তারপর ফ্রেশ হয়ে এসে ফোনটা বের করে একটা সিম কার্ড ঢুকিয়ে ওর হাতে দিয়ে বলতে লাগলো, না ম্যাডাম, আপনার জামাইয়ের নম্বর সেভ করে দিয়েছি। যখন তার ভালোবাসার কথা মনে হবে, ইচ্ছে হবে জামাইয়ের খোঁজ খবর নিতে, তখন না হয় ফোন করে একটু জানাবেন, কেমন? এটা দিয়ে আমি কি করব? আমি তো চালাতে জানি না। চালাতে হবে না, ফোন রিসিভ করতে তো জানেন। তাও না জানলে সুইটি শিখিয়ে দেবে। আমি যতক্ষণ বাড়িতে আছি ততক্ষণ শিখিয়ে দেব। এসবের কিন্তু কোনো দরকার ছিল না। আপনারা আব্বু আম্মু পড়ি, আরেকবার যদি এইসব কথা মুখে আনো না, তাহলে আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না, বলে রাখলাম। মেয়েটা চুপ করে রইল। ঈশান ওকে ওয়াশরুমে দিয়ে আসলো। মেয়েটা গোসল করে একটা থ্রি পিস পরে বের হয়েছে। সুন্দর লাগছে খুব, তবে চুলগুলো ভেজা। ঈশান ওকে টেনে এনে পেটে বসিয়ে দিয়ে তারপর তোয়ালে দিয়ে চুলগুলো মুছে দিতে লাগলো। পরি অবাক হলো ছেলেটার এত দিকে খেয়াল, সেটা ভেবেই। তারপর খাবার খাইয়ে দিয়ে প্রতিদিনের মতো আবারও কথা বলতে লাগলো। সুইটি আসতেই তিনজনে মিলে অনেকক্ষণ গল্প করলো। এক পর্যায়ে সুইটি ওদের উদ্দেশ্য করে বলল, ভাইয়া বসে থেকে ভালো লাগছে না, চলো তিনজন লুডো খেলি। ঈশান একটু হাসলো। তারপর তিনজন লুডো খেললো। এমন করেই কাটলো পুরো একটা সপ্তাহ। একটা সপ্তাহে ঈশানের আম্মু তেমন করে পরীর সাথে কথা বলেনি। তবে দুপুরে যখন ঈশান বাসায় এসেছে, মেয়েটাকে এনে খাবার টেবিলে বসালে খেয়াল করেছে ভদ্রমহিলা চুপচাপ গম্ভীরভাবে খেয়ে উঠে যেত। পরীর এসব কিছু দেখার পর বারবার মনে হয়েছে এর জন্য ঈশানের সাথে আম্মু কথা বলে না। পরী ঈশানের ছোটোবেলার সব খোঁজ খবর বোনের থেকে জেনে নিয়েছে। ঈশান কি পছন্দ করে না করে সবই জেনেছে কয়েকটা দিনেই। 7 দিনে পায়ের ব্যথা অনেকটা শুকিয়ে গেছে। ব্যান্ডেজটা কাটা হয়নি, তবে ডক্টর বলেছে কিছুদিন বাদেই কেটে দিবে। ঈশান অফিসে গিয়ে মেয়েটাকে ফোন করে জিজ্ঞেস করে কখন কি করছে না করছে। পরি চুপ করে থাকে দেখে ঈশান বিরক্ত নিয়ে কেটে দেয়। পরি ভাবে হয়তোবা ঈশান ওর উপর রেগে যায়। 7ম দিনের মাথায় সেদিন পরি রুমে বসেছিল। সুইটি আজকে সকালে কলেজে গেছে, তাই আর মেয়েটার সাথে তেমন করে কথা হয়নি। এরই মাঝখানে ঈশান দুপুরে কল করে বলল ও একটু শহরের বাইরের দিকে এসেছে, তাই একা একা যেন খেয়ে নেয়, আর না হলে কাজের লোকটাকে ফোন করে দিবে, সে এসে খাবার দিয়ে যাবে। পুরী রুমে বসেছিল, তখনই কাজের লোকটা এসে ওকে উদ্দেশ্য করে বলতে লাগলো। পরি তাড়াহুড়ো করে উঠল, তারপর দ্রুত পায়ে হেঁটে বেরিয়ে গেল। এখনও খুঁড়ে খুঁড়ে হাঁটে মেয়েটা। তারপর আম্মুর রুমের সামনে এসে দেখলো ভদ্রমহিলা চুপচাপ শুয়ে আছে। ও এবার বেশ খানিকটা ভয় নিয়েই রুমে ঢুকলো। কয়েকবার ম্যাডাম বলে ডাকলেও আম্মু সাড়া দিল না। তারপর একটা সময় কাজের লোকটাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, বৌমণি, বলছিলাম কি যে ম্যাডামের মাথা ব্যথা করছে, আপনি কি একটু যাবেন ওনার রুমে? বলছিলাম কি চাচা, কোনো ব্যথার মালিশ করার জন্য তেল কিংবা মলম হবে বাসাতে? হ্যাঁ হ্যাঁ হবে, অনেক কিছুই আছে, আমি এক্ষুনি আনছি বৌমণি।
কাজের লোকটা মিনিট 2 পরে ফিরে আসতেই পরি আম্মুর মাথার কাছে বসে পড়ল। তারপর মলম লাগিয়ে দিল, তারপর চুলে তেলটা দিয়ে দিল। একটু বাদে আম্মু চোখ খুললে বুঝতে পারলো কেউ একজন মাথা ম্যাসেজ করে দিচ্ছে। পরি বুঝতে পারেনি, তবে ভদ্রমহিলা বুঝতে পেরেছে মাথা ব্যথাটা অনেকটাই কমে গেছে। এবার কিছুক্ষণ বাদে যখন ভদ্রমহিলা নড়ে চড়ে উঠল, পরি ভয় পেয়ে উঠে দাঁড়ালো আর আমতা আমতা করে বলতে লাগলো, আসলে না মানে ম্যাডাম বলেছিল আমি অনুমতি না নিয়ে আপনার রুমে এসেছি। করিম চাচা বললে আপনার মাথা ব্যথা করছে, বাসায় কেউ নেই, সেই জন্য এসেছিলাম। মাফ করবেন, আপনার অনুমতি নেইনি। আম্মু উঠে বসলো, কেমন করে যেন মেয়েটার দিকে তাকালো। মেয়েটা অসহায়ভাবে মাটির দিকে তাকিয়ে আছে। আম্মু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আমার মাথা ব্যথা সেরে গেছে। যাক, বাচ্চা গেল। আমি তো ভাইজানকে কল করতে চাচ্ছিলাম, আর আপামনি কেউ কল করে ডেকে নিতাম, আর ডক্টরও কল করতে চেয়েছিলাম। ওসব কিছু দরকার নেই করিম, তুমি চাও তোমাদের বৌমণি এখানেই থাকুক। মেয়েটা সেখানেই দাঁড়িয়ে রইল। আম্মু ওকে ইশারা করে কাছে ডাকতেই মেয়েটা গিয়ে সামনে বসে রইল। আম্মু ওকে বসতে বললে মেয়েটা পাশেই বসলো না, তবে নিচে বসতে গেলে আম্মু একটা ধমক দিতেই মেয়েটা চুপচাপ দাঁড়িয়ে রইল। পড়ালেখা কিছু করেছো? আর কাজ বাজ কিছু করতে পারো বাসার? পরি মাথা নেড়ে হ্যাঁ সুযোগ উত্তর দিল। পরি এসএসসি পরীক্ষা দিয়েছিল। এসএসসি পরীক্ষাটা দিতে পেরেছিলাম, আর রান্নাবান্না বাসার যাবতীয় কাজ করতে পারি ম্যাডাম। নিচে বসতে যাচ্ছিলে কেন? বেডে বসো। পরি বসে পড়ল আম্মু থেকে একটু দূরে। তারপর একটা সময় মনে হতে লাগলো ভদ্রমহিলার চোখ লাল হয়ে আছে। ম্যাডাম আপনার কি কোনো খারাপ লাগছে? তাহলে আমি একটু চা করে দিই, গেলে আপনার ভালো লাগবে। আম্মু কেমন করে যেন তাকালো, তারপর শুধু হ্যাঁ শব্দটা করতেই পরি তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। আম্মু স্পষ্ট খেয়াল করলো মেয়েটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। তারপরও সামান্য কথাতেই কেমন দৌড়ে চলে গেল। তাহলে কি ঈশান ঠিকই বলেছিল মেয়েটা ওদের সাথে মানিয়ে নিতে পারবে? পরি মিনিট 10 পরেই 1 কাপ চা নিয়ে আসলো। ভদ্রমহিলাকে দিতেই তিনি চুমুক দিয়ে বুঝতে পারলেন অসাধারণ হয়েছে চাটা। সারাদিন পরি আম্মুর পাশেই বসে রইল। বিকেল হতেই যখন ঈশান ফোন করলো, তখন সুইটি ফোনটা এনে ভাবির কাছে দিতেই পরি ফোন রিসিভ করে। তারপর মনে হলো যে আম্মু পাশে, তাই বলতে লাগলো পরে কথা বলবে। তখন আম্মু বলতে লাগলো, এত লজ্জা পেতে হবে না, স্বামী কল করেছে, শোনো কি বলে। পরি রিসিভ করে ফোনটা কানে নিয়ে সালাম দিতে ঈশান ধমক দিল। পরি খানিকটা অসহায় কণ্ঠে বলতে লাগলো, আমি রুমে ছিলাম না, আসলে আম্মুর শরীর খারাপ করছে, তাই এখানে আসছিলাম। জানতাম না কি যে আপনি ফোন করবেন। পরি সবটা বলতেই ঈশান বলল বাসায় আসতে। পরি ফোনটা বেডের পাশে রেখে আম্মুর পাশে বসে রইল। তখন আম্মু বলতে আরম্ভ করলো, আজকে তোমার পরীক্ষা, যাও রান্না বাড়া করো। জানি তোমার পায়ে ব্যথা, তারপরও করতে হবে। তোমার শ্বশুর অনেক রেগে আছে, ছেলে না জানিয়ে বিয়ে করেছে, তারপর আবার হুটহাট করে বিয়ে করে বাসায় নিয়ে এসেছে। এখন গিয়ে রাতের রান্না করো, তোমার শ্বশুর এসে রাতের রান্না খাবে। সুইটি ওকে নিয়ে যাও, পায়ে ব্যথা, ও হাঁটতে পারছে না, ওকে ধরে নিচে নিয়ে যাও, আর সব কিছু একটু দেখিয়ে দাও। তোমার ননদ রান্না বান্না কিছুই জানে না, 2 দিন পর বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে যাবে, তাকেও একটু শেখানোর চেষ্টা করো। পরি অবাক হলো ভদ্রমহিলা এমন করে কথা বলাতে। বেশ গম্ভীর টাইপের ভেবেছিল যে এদের মনে দয়া মায়া বলতে কিছুই নেই, রাগ করে থাকবে, কিন্তু এখন বুঝতে পারছে যে ঈশানের আম্মু আস্তে আস্তে সবটা মেনে নিচ্ছে। সুইটি তো খুশিতে একদম পাগল হয়ে গেল যে আম্মু আস্তে আস্তে মেনে নিতে শুরু করেছে। মেয়েটা ভাবিকে নিচে নিয়ে আসলো, তারপর রান্না করার সব কিছু দেখিয়ে দিলে পরি রান্না করলো। ঈশান এসে মেয়েটাকে জিজ্ঞেস করলে বলে আম্মু রান্না করতে বলেছে। ছেলেটা আর তেমন কিছু বলল না, তবে ঈশান সারাক্ষণ ওর পাশেই বসে রইল। কি লাগে না লাগে এগিয়ে দিল। পরে ঈশানের এরকম কর্মকাণ্ড দেখে বারবার অবাক হয়। ছেলেটা যে এত কেয়ারিং আর বইয়ের ক্ষেত্রে এত সিরিয়াস সেটা জানতো না। ভেবেছিল বড়লোকের ছেলে বখাটেদের মতো ঘোরাফেরা করবে, কিন্তু ছেলেটা অফিস থেকে বাসায় আর বাসা থেকে অফিস এমন করে আসা যাওয়া করে।
ছুটির দিনে এখন আর ঘুরতেও যায় না, বন্ধুদের বাসায় আসতে বলে। বউ অসুস্থ বলে কোথাও যেতেও পারে না। রান্না করা হলে আব্বু বাসায় আসলো রাতে। আম্মু হয়তো আব্বুকে সবটা বলেছিল। পরি নিজের হাতে সবাইকে খাবার বেড়ে দিল। সবাই খাবার খেলো। আব্বু খেয়ে খাবারের প্রশংসা করতে তখন আম্মু বলতে লাগলো, জেদ ধরে বসে আছো, ছেলের বউকে মেনে নেবে না? ছেলের বউ রান্না করি সে দেখো কি জাদু জানে। প্রথম দিনে তার হাতের রান্না খেয়েই একদম মুখে লেগে গেল। রাতে আব্বুকে আম্মু সবটাই বলল যে শাশুড়ি সেবা মেয়েটা ঠিক কিভাবে করেছে। ঈশান মেয়েটাকে ধরে রুমে নিয়ে গেল। এখনও হাঁটতে কষ্ট হয় কি না, দুজন একই বেডে থাকার পরপরই মনে হয় দুজনের মাঝে কত দূরত্ব। এরই মাঝে পরি ঈশানকে অনেকবার বলেছে বাসায় দিয়ে আসার কথা। ঈশান রাগী চোখে তাকালেও মেয়েটা কিছু বলতে পারেনি। শেষে যেদিন পরি বলেছিল বাসায় চলে যাবে, ঈশানের আব্বুর হয়তো তাদের রাগ কমে যাবে, তখন ঈশান একটা গ্লাস ফ্লোরে ছুঁড়ে মেরে দিয়ে বলেছিল, স্বামীর প্রতি তোমার ভালোবাসা না থাকতেই পারে পরি, কিন্তু আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি। বিয়ে করার পর থেকে তোমাকে বউ হিসেবে মানতে শুরু করেছি। তুমি কি কেমন কোথায় ছিলে আমি জানতে চাই না। বিয়ে করেছি তো তুমি আমার অর্ধাঙ্গিনী। সারা জীবন তোমাকে আগলে রেখে কাটাতে চাই। এরপর যদি বাসার বাইরে যাওয়ার কথা একবারও ভাবো না, আমার থেকে কেউ খারাপ হবে না। আর হ্যাঁ, তুমি যদি ভুলে চলে যাও, বাংলাদেশের যে কোণাতে থাকবে আমি সেখান থেকে গিয়ে তোমাকে খুঁজে আনবো। ঈশানের সেদিন ওই চেহারা দেখার পর পরীর আর কখনো এসব কথা বলার সুযোগ কিংবা সাহস হয়নি। 15 দিনের মাথায় সেদিন আম্মু পরীকে রুমে ডাকলো। এই 15টা দিনে পরীও বুঝতে পেরেছে যে 7টা দিনে শাশুড়ি আম্মু ওর প্রতি খেয়াল রেখেছে, আর বুঝতে পেরেছে যে বউ তাদের সাথে মিশে যাওয়ার জন্য পারফেক্ট। আম্মু ওর প্রতি ব্যবহারটা অনেকটাই সাধারণ। পরি রুমে এসে অনুমতি নিয়ে রুমে ঢুকে দূরে দাঁড়িয়ে রইল। আম্মু ওকে ইশারায় বসতে বললে পরি এসে সামনে বসতেই আম্মু কিছু গহনার বাক্স ওর সামনে খুলে এগিয়ে দিয়ে বলতে লাগলো, এগুলো আমার শাশুড়ি আমাকে দিয়েছিল। আমি কিছুদিন ব্যবহার করে তারপর যত্ন করে তুলে রেখেছিলাম। অনেক আগেকার গহনা, তাই ভেবেছিলাম ছেলের বউকে দেব। এখন থেকে এগুলো তোমার, তুমি এগুলো ব্যবহার করতে পারো। আম্মুর দিকে পরি কিছুক্ষণ অসহায়ভাবে তাকিয়ে থেকে তারপর একটা সময় একটু হাসার চেষ্টা করে বলল, আমার এগুলো কিছু চাই না ম্যাডাম, আমি শুধু আপনাকে একটু আম্মু বলে ডাকার অনুমতি চাই। আসলে ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি তো, পরিবারের ভালোবাসাটা কখনো পাইনি। পরি কথাটা বলে ফ্যাচ ফ্যাচ করে কেঁদে ফেলল। আম্মু কিছুক্ষণ চুপ করে থেকে ওর চোখের পানি মুছিয়ে দিয়ে তারপর নিজের আঁচল থেকে চাবির গোছাটা খুলে পরির আঁচলে বেঁধে দিয়ে মুখের পাশে হাত রেখে বলতে লাগলো, আমি কিন্তু তোমাকে বারণ করিনি আম্মু বলে ডাকতে। আর হ্যাঁ, এগুলো লাগবে না বললে তো শুনবো না। এগুলো তোমাকে নিতেই হবে। এগুলো দায়িত্ব যেমন তোমার, তেমনি আমার ছেলেটার দায়িত্বও তোমার। খুব গুছিয়ে সংসারটা সাজাতে হবে। আর হ্যাঁ, খুব শীঘ্রই আমাদের সুখবর দিতে হবে। বেশি দেরি করলে সেটা কিন্তু শুনবো না। সারাটা দিন পরি আম্মুর কাছেই বসেছিল। আম্মু পরির মাথায় হাত বুলিয়ে দিয়েছে, পরি শাশুড়ির মাথায় তেল দিয়ে দিল, অনেকক্ষণ মাথায় হাত বুলিয়ে দিল। শাশুড়ি আর বউ একদম মিলেমিশে একাকার হয়ে গেছে পুরো একটা মাস যেতে না যেতে আব্বুর রাগটাও কমে এসেছে। সেদিন যখন রাতে আব্বু ওদের বলল যে একটা রিসেপশনের অনুষ্ঠান করবে, তখন ঈশানের বোঝা হয়ে গেল যে আব্বু আর রাগ করে নেই। আব্বুর কাছে পরি অনুমতি চাইল। আব্বু বলে ডাকার। আব্বু তখন মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিতেই পরি কেঁদে ফেলল। ফাইনালি ঈশান পরীকে একটা পরিবার দিতে পেরে অনেক বেশি খুশি হলো। পরীর একটা পরিবারের খুবই প্রয়োজন ছিল। পরি রাতে অনেকবার ঈশানকে ধন্যবাদ জানালো এত ভালোবাসাপূর্ণ একটা পরিবারের সাথে ওকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। পরি ভেবেছিল যে এই বাসা থেকে ওকে চলে যেতে হবে, ঈশানের পরিবারের সাথে কখনো মানিয়ে নিতে পারবে না। এখন আব্বু আম্মু আর বোন একদম ওকে আগলে রেখেছে, আর যাকে বিয়ে করে এ বাড়িতে এসেছিল সে এক কথায় অতুলনীয়। সে সব সময় বুক দিয়ে পরীকে আগলে রাখে। রাতে পরি খেয়াল করলো ঈশান বেডের এপাশ ওপাশ করে হয়তো মানুষটা ওকে কাছে পেতে চায়, কিন্তু কখনো বলতে পারে না। বিয়ের সময় পরি দেখেছিল ঈশান ওর থেকে বয়সে 6 মাসের ছোট হবে। সেজন্যই পরি অবাক হয়েছে যে একটা জুনিয়র ছেলেকে বিয়ে করলো, আর সে কিনা সিনিয়রের মতো ওকে গাইড করে।
পরদিন দুপুরে রান্না করা শেষ করে পরীর সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে রুমে এসে ঘুমানোর চেষ্টা করলো। ঘুম আসছে না। লোকটা আজকে বাসায় আসেনি, এখনও পর্যন্ত ফোন করলো না। পরি ফোন করেছিল, রিসিভ করেনি। ঈশানকে শুধু এটা মেসেজ করে দিয়েছে পরি। যেখানেই থাকবেন সাবধানে থাকবেন, খুব বিদ্যুৎ চমকাচ্ছে, আর সময় মতো দুপুরের খাবারটা খেয়ে নেবেন। ঈশান মেসেজটা দেখছিল, তারপর যখন বাসায় আসলো খেয়াল করলো মেয়েটা ব্যালকানিতে দাঁড়িয়ে বৃষ্টি বিলাস করছে। ঈশান অনেকটাই ভিজে গিয়েছিল, তাই এসে ফ্রেশ হয়ে তারপর ব্যালকানিতে আসতেই খেয়াল করলো হালকা বাতাসে আর পানি ঝাপটায় বারবার এসে পরীর মুখে পড়ছে। মেয়েটাকে পানিটাও এসে ছুঁয়ে দিচ্ছে। তাতেই পরীকে ভীষণ স্নিগ্ধ লাগছে। কালো শাড়িটা ভিজে গেছে, বাতাসে পেটের উপর থেকে শাড়ির আঁচলটা সরে যাচ্ছে, মুখের উপর এসে চুলগুলো পড়ছে, আর পরি আনমনে বৃষ্টি দেখছে। অন্যদিকে ঈশানের মনে হতে লাগলো আর কতদিন এভাবে বইয়ের থেকে নিজেকে দূরে রাখবে। এখন অন্তত কাছাকাছি আসা দরকার। কদিন বাদে রিসেপশনের অনুষ্ঠান হয়ে যাবে। আম্মুও বলেছে খুব শীঘ্রই বেবি নিয়ে নিতে। পরীর মুখেই সেটা সেদিন শুনেছিল। মেয়েটা লজ্জা পেলেও বলেছিল। ঈশান এসে আলতো করে পরীর শাড়ি গলিয়ে পেটের উপর দুহাত রেখে তারপর ঘাড়ি আর গলায় ঘষে দিয়ে কানের কাছে আলতো করে চুমু খেয়ে বলল, আমার বউটা কি করতেছে? পরি চমকে গিয়ে ঈশানকে ছাড়িয়ে নিলে, তারপর ছেলেটার দিকে ফিরতেই দেখে পরি লজ্জায় রাঙা হয়ে গেছে। হঠাৎ করে কাছে আসলাম বলে খারাপ লাগলো পরি? একটা মাসেও আমার ভালোবাসাটা তুমি বুঝতে পারোনি। আমি তো হুটহাট করে বিয়ে করলেও তোমাকে ভালোবাসার চেষ্টা করলাম, এত কাছাকাছি থাকি, তারপরে মনে হয় আমাদের মাঝে অনেক বেশি দূরত্ব, তাই কাছে আসতে চেয়েছিলাম। তুমি তো কখনো বলবেও না আর অনুমতি দেবে না, তাই জোর করেই আসলাম, কিন্তু তোমার এত খারাপ লাগবে ভাবিনি। ঈশান মন খারাপ করে রুমের দিকে চলে যেতে গেলে পরি ঈশানের হাতটা ধরে ফেলল। ঈশান ওর দিকে ফিরতেই পরি ওর বুকের উপর আছড়ে পড়ল, তারপর দু হাতে জড়িয়ে ধরল ছেলেটাকে। বুকে মুখ গুজে দিয়ে চুপটি করে রইল। ঈশান দু হাতে মেয়েটাকে জড়িয়ে ধরল, তারপর চুলের ভাঁজে চুমু দিতেই বলতে লাগলো, কি হয়েছে বউটার? আজকে নিজেই জড়িয়ে ধরলো যে? জানি না কি হয়েছে, তবে আমার মনে হয় আপনার ভালোবাসাটা আমার খুব বেশি প্রয়োজন ঈশান। পরীর কথাতে ঈশান অনুমতি পেয়ে ঈশান আর এক মুহূর্ত দেরি করল না, ওর মুখটা বুক থেকে তুলল। পরীর ঠোঁট জোড়া কাঁপছে, ঘন ঘন নিঃশ্বাস নিয়েছে মেয়েটা। একই বেডে থাকলেও দুজনের মাঝে অনেক বেশি দূরত্ব। ঈশান বিষয়টা বুঝতে পেরে আলতো করে পরীর ঠোঁট জোড়া নিজের ঠোঁটে এগিয়ে মেয়েটাকে চোখ জোড়া বন্ধ করে নিল। দু হাতে খামচে ধরল ঈশানের শার্টের কলার। আদর আর ভালোবাসায় মিলেমিশে একাকার হোক দুজনেই। এই বৃষ্টির দিনে দুজনের ভালোবাসাটা গভীর হোক। ভালো থাকুক ভালোবাসা। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো গল্পে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।